জ্যোতিষশাস্ত্র মানে কিন্তু এই 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র সেটা নয়। তোমার জন্ম কেন হলো, তারপর থেকে তুমি কোন দিকে যাবে, তোমার সাথে তোমার লাকিয়েস্ট নাম্বার কে হতে পারে, তোমার ডেস্টিনি নাম্বার কি। একটা সময় আমি খুব নাস্তিক ছিলাম, আমি ঠাকুর দেবতা আমি কিছু মানতাম না, যদিও আমি ব্রাহ্মণ বংশের সন্তান। শনিবার তামসিক বার, শনিবার সব থেকে বেশি আমিষ খেতে হয়। ম্যাক্সিমাম মুসলিমরা আজকে কসাই হয় এবং তাদের যে নাম্বার, সেই নাম্বারের মধ্যে 7, 8, 6 লেখা থাকে, 786 লেখা থাকে। এরা জানে যে আমি কিভাবে ছুঁচ হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো। আমাদের এখানে অনেক কমেন্ট এসছে যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে জানতে আগ্রহী হয়েছিলেন এবং সেই জন্য আমরা আজকের যিনি অতিথি তাকে নিমন্ত্রণ করেছি আমাদের এই শোতে। তিনি খুবই পরিচিত মুখ, সম্রাট চক্রবর্তী। তবে এই জ্যোতিষে অনেকে বিশ্বাস করেন, অনেকে আবার করেন না। ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার কোনো জ্যোতিষের ব্যবহার নেই, কিন্তু বিশ্বাস কিংবা অবিশ্বাস সম্পূর্ণটা আপনাদের ওপর। চলুন আমরা জ্যোতিষশাস্ত্র নিয়ে, যেটা আপনাদের দাবি ছিল, সেই রকম একটা এপিসোড আজকে করছি, দেখতে থাকুন। সম্রাটদা, প্রথমেই যেটা জানতে চাইব সেটা হচ্ছে, দেখো এই জ্যোতিষ কি বা কি কাজে লাগে, এগুলো আমাদের মোটামুটি সবারই একটা কনসেপশন রয়েছে, কারণ জন্মলগ্ন বা ভারতবর্ষের ইতিহাসের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত। আমি বলছি, এখন একটা সমস্যা এসছে, আমাদের যত দর্শক রয়েছে তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু খুব ইয়ং জেনারেশন, এবং তাদের জীবনে এই সময়, মানে যখন পড়াশোনার সময়, যখন একটা কেরিয়ারে ফোকাস করার সময়, তাদের জীবনে একটা সমস্যা খুব এসে যাচ্ছে, পার্সোনাল রিলেশনশিপের সমস্যা। এই রিলেশনশিপ এবং অ্যাস্ট্রোলজি কিভাবে রিলেটেড, এবং অ্যাস্ট্রোলজি থেকে জীবনের এই রিলেশনশিপগুলো কিভাবে ভালো করা যেতে পারে। দেখো, সবার আগে যেটা হচ্ছে যে রিলেশনশিপ তুমি কেন করতে যাচ্ছ, কেন করতে চাইছো, তোমার রিলেশনশিপের দরকারটা কি আছে, এটা সবার আগে প্রথম বুঝতে হবে। তো আজকে যেটা হয়ে গেছে, আজকে যে প্রতিযোগিতার বাজার, এবার বাবা মাদের এখন প্রত্যেকের ঘরে, আগে আমরা যেটা জানতাম যে আমার বাবা কাকারা 9 ভাই বোন বা 11 জন বা 12 জন 13 জন এরকম একটা আমরা সিরিজ পেতাম, কাকা জ্যাঠা, বিশাল বড় ফ্যামিলি। এখন সেটা আস্তে আস্তে ছোট হতে 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 অনেকটা ছোট হয়ে গেছে, মানে পুরো ছোট হয়ে গেছে। এবার মানে এখন হয়তো এক সন্তান বা এক সন্তানটাই বেশি দেখা যায়। তো এবার 9 কাকা, সেজো কাকা, ফুল কাকা, এগুলো এখন হারিয়ে গেছে ইতিহাস। তো এখন এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের যখন তারা বড় হচ্ছে, এবার বাবা মাদের একটি মাত্র সন্তান, প্রত্যেক বাবা মায়ের একটা কিন্তু ইচ্ছে রয়েছে, আমার ছেলেকে আমি হয় IPS দেখতে চাইছি, বা IAS দেখতে চাইছি, বা ডাক্তার দেখতে চাইছি, বা একজন ভালো ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাইছেন তারা, কিছু না কিছু একজন চাইছেন। এখন বিষয় হলো, এই যে চাওয়াটা আমরা যখন কোনো বাচ্চার উপর যখন আমরা চাপিয়ে দিচ্ছি, সেই সময়টা হয়ে যায় কি, তখন তাদের তো একটা আলাদা উইংস, তারা হয়তো চাইছে আমি কবিতা লিখবো, কেউ হয়তো শ্রেয়া ঘোষালকে দেখে বলছেন আমি শ্রেয়া ঘোষালের মতো গান গাইবো, কেউ হয়তো বলছে আমি অভিনয়ে চলে যাবো, কেউ বলছে আমি থিয়েটারে চলে যাবো, কেউ বলছে আমার ওইসব কাটাকাটি ভালো লাগে না, আমি ব্যবসায় চলে যাবো। প্রত্যেকটা মানুষের তো একটা নিজস্বতা আছে। এবার বাবা মারা যখন ছেলেদের ওই প্রতিযোগিতার বাজারে যখন পাঠিয়ে দিচ্ছে, তখন তোমাকে 1 নম্বর হতে হবে, ডাক্তার হতেই হবে। এবার জ্যোতিষটা কোথায় আমাদের সাথে জড়িত, তার মানে আমার জন্মছকের মধ্যে ডাক্তার হওয়ার যোগটা আছে কি নেই সেটা তো আগে দেখে নিতে হবে। দেখো, সবাই ডাক্তার হবে এটা তো হতে পারে না, সবাই ইঞ্জিনিয়ার হবে এটা হতে পারে না, সবাই তোমার মতো পডকাস্ট হোস্ট করবে এটা তো হতে পারে না। তাহলে আমার এই যে বাচ্চাটার মধ্যে যে নিজস্বতা আছে, সেই নিজস্বতাটা হারিয়ে ফেলছে। এবার তখন কি হচ্ছে, বাচ্চাটা যদি মনে হয় যে না আমি তো ডাক্তারি পারছি না, বলবো কাকে, এই যে অল্প বয়সে একটা না সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হয়, যে আমি কাকে বলবো, আমার মনের কথাটা আমার মা বাবাকে বলছি যে না আমি তো ডাক্তার হতে চাই না, কিন্তু মা বাবার প্রেশার, বাবা হয়তো এসে মারছে তাকে। আমার কাছে এরকম অভিজ্ঞতা রয়েছে, বাবা মারছে, মানে রীতিমতো আমার চেম্বারে এসে বাবা কান ধরছে, আচ্ছা তোমাকে ডাক্তার হতেই হবে, এবং আমাকে বলছে যে আপনি ওকে ডাক্তার হওয়ার জন্য যা যা করার আপনি করুন। বিষয়টা বুঝতে পারছো? তাহলে সেই ছেলেটা যাবে কোথায়? তখন সেই ছেলেটি কোনো একটি মেয়েকে খুঁজে নিচ্ছে, তার একটা প্রেমের জায়গা চাইছে, যে তার একটা ভালো বন্ধু হতে পারে। এইখান থেকে আস্তে আস্তে না কোথাও একটা মানুষ আর একটা মানুষের উপর নির্ভরশীলতার একটা জায়গায় চলে আসছে, যে আমাকে আমার প্যারেন্টস শুনছে না, কিন্তু কে শুনবে? এই শোনার লোকটার জন্য তখন আস্তে আস্তে বাচ্চাদের আস্তে আস্তে কী হচ্ছে, খুব অল্প বয়সে একটা বন্ধুত্বর একটা জায়গা তৈরি হচ্ছে, সেখান থেকে প্রেম প্রীতি ভালোবাসা, এবং লাইফে যদি সে ডাক্তার না হতে পারে, এবং তার হয়তো জার্নালিস্ট হওয়ার খুব ইচ্ছে, তো স্বাভাবিকভাবেই আজকে যখন বাচ্চাটা বন্ধু খুঁজছে ওইভাবে, তো ন্যাচারালি প্রেম প্রীতি ভালোবাসাগুলো বাড়ছে, এবং
তারপর দেখা যাচ্ছে কি তারপর তাদের একটা ডিস্ট্রাকশন শুরু হয়, আমরাও দেখতে পাই তারা কিন্তু আর সেই কাজের জায়গায় তারা ফোকাস করছে না, তারা আস্তে আস্তে যেন পড়াশুনো থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, তাদের ফোকাস তাদের যে সমস্ত টার্গেট সেই টার্গেট থেকে তারা আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যেতে আরম্ভ করে। তো আজকে প্রেমের এই যে জায়গাটা, এটা এবার যদি তুমি আমাকে বলো জ্যোতিষ মতে তাহলে এর কি বিচার। তো এবার জ্যোতিষ মতে যেটা আমাদেরকে বোঝাতে হবে, দেখো আজকে যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি যাই তাহলে আমাদের জন্মছকের ষষ্ঠ ভাবকে আমাদেরকে দেখতে হয়, পঞ্চম ভাবকে দেখতে হয়, আবার 6-এর সাথে 10-এর কি কানেকশন সেটাকে দেখতে হচ্ছে, 6-এর সাথে 7-এর কি কানেকশন সেটা আমাকে দেখতে হচ্ছে। যদি পঞ্চম ভাবের সাথে 6-এর যদি খুব কানেকশন হয়ে যায় এবং অল্প বয়সে যদি রাহুর দশা আসে, তাহলে দেখতে হবে তারা পড়াশোনা থেকে পিছিয়ে গিয়ে তারা এবার অন্য দিক তারা বেছে নেবে, তারা মূল স্রোত থেকে তারা হারিয়ে যায়। পঞ্চমপতি যদি দ্বিতীয়ভাবে বসে থাকে, তাদের প্রতি প্রেমের বিষয়টা তাদের কাছে তাদেরকে কুড়ে কুড়ে খায়, তারা সবসময় তারা সিঙ্গেল থাকতে চায় না। তারা সিঙ্গেল থাকলেই মনে করবে তাদের যেন একটা কষ্ট হচ্ছে। তো যদি পঞ্চমপতি দ্বিতীয় থাকে, এবার তুমি ধরে নাও যে লগ্নের তৃতীয় রাহু শুক্রের সাথে বসে রয়েছে, তাহলে দেখবে যে তারা পড়াশোনা করছে, সব করছে, কিন্তু কোথাও না কোথাও দিনের শেষে তারা একা, তারা মনে করছে আমার পাশে কেউ নেই। আর এই একাকিত্ব কোথাও না কোথাও তাদেরকে খেতে আরম্ভ করে, যার থেকে কি হয় আস্তে আস্তে তারা কর্ম তো করছে কিন্তু তারা আপ টু দ্য মার্ক করতে পারছে না। কর্ম তো করলো, তারা তাদের ডেস্টিনেশনের লক্ষ্যের দিকে আছে, অটল হয়েই রয়েছে, কিন্তু এই একাকিত্ব জায়গায় এমনভাবে তাদেরকে কুড়ে কুড়ে খায়, তখন তারা কি করে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়ায় এই মেয়েকে ফোন করা, এই মেয়েকে মেসেজ করা, অর্থাৎ তার একটা কানেকশান দরকার। রাহু শুক্রের সাথে বসে রয়েছে, তার মানে সে নারী সঙ্গ বা একটা নারী যদি হয় তার পুরুষ সঙ্গ ছাড়া সে কোনো মতেই থাকতে পারবে না। তো এই কানেকশানগুলো আজকে আমাদেরকে দেখে নিতে হচ্ছে, এবং অ্যাস্ট্রোলজিক্যালি প্রচুর কানেকশান রয়েছে যে মঙ্গল যদি শুক্রের সাথে থাকে তাহলে তার মধ্যে সে প্রচুর পয়সাদার লোক হবে, সে অনেক বিদ্বান হবে, সে সমাজের মানে টপমোস্ট লোক হবে, কিন্তু তার চরিত্র সব থেকে নষ্ট হবে, সে চরিত্রবান হবেন না। তো আমাদের এই জিনিসগুলোকে আজকে দেখে নিতে হচ্ছে, এবং এত ফাস্ট লাইফ আমাদের চলে এসেছে, এত তাড়াতাড়ি পয়সা দরকার, এত তাড়াতাড়ি উন্নতি দরকার, যার জন্য তো আজকে এই প্রেম প্রীতি ভালোবাসাকে হাতিয়ারও করা হচ্ছে একটা জায়গায় পৌঁছানোর জন্য। তো আজকে ধরো আমি একটা জায়গায় 19,000 টাকার চাকরি করছি, তো আমি সেখান থেকে 65,000 টাকায় কি করে যাব? আমি যদি আমার বসকে খুশি করতে পারি, তো সেখানেও তার সাথে একটা প্রেম প্রীতি প্রণয় যদি আমি করতে পারি, তার মানে আমি মানি জেনারেট করতেও আমি প্রেমকে কাজে লাগাচ্ছি। তো এইভাবে আজকে প্রেমটা কোথাও না কোথাও চলে আসছে, এবং তুমি যখন আস্তে আস্তে আমরা যখন পডকাস্টের ভেতরে ঢুকবো তখন আমি আরও ক্যালকুলেশন তোমাকে আমি বুঝিয়ে দেবো কি আসছে কানেকশন। এই ধরনের সমস্যা এলে, মানে আমি যেহেতু একদম নতুনদের কথাই বললাম, বা যে কোনো রিলেশনশিপ সমস্যা এলে তোমরা কিভাবে সেগুলো ডিল করতে শুরু করো? সবার আগে যেটা দেখি যে দেখো একটা চার্টের মধ্যে প্রচুর সম্ভাবনা থাকে। আচ্ছা, চার্টের মধ্যে সম্ভাবনা থাকে মানে, এবার যদি আমি একটু খোলসা করে বলি তাহলে হচ্ছে যে ধরো কোনো একটি বাচ্চা ছেলে সে আমার কাছে আসলো, ক্লাস 10-এ পড়ে, সে হয়তো আমার কাছে আসলো দেখাতে, তার মা বাবার একটা ইচ্ছে যে তাকে হয়তো সে ডাক্তার করবে, কিন্তু আমি যখন জন্মছক খুলবো আমি তার ওই ডাক্তারি মনোভাবটাকে আমি নেব না। আমি জন্মছক খুলে আগে দেখব যার ছক আমি দেখছি তার কোন কোন উইংসে সে যেতে পারে, তার স্পোর্টসে কী কী ফেসিলিটি আছে, পসিবিলিটিস আছে, বা তার মিউজিকে কী কী পসিবিলিটিস আছে, পড়াশোনায় সে কতদূর যেতে পারে, তার রিসার্চের যোগ্যতা আছে কিনা, সে রিসার্চের দিকে চলে যেতে যাবে কিনা, নাকি সে একটা নর্মাল পড়াশুনো করবে, নাকি তার গভর্নমেন্ট সার্ভিসের যোগ আছে। আগে আমাদেরকে সেগুলো দেখে নিতে হচ্ছে। এবার এগুলো দেখার পর আমাদের কি হচ্ছে, এবার চার্ট থেকে আমরা দেখবো যে বাবা বলছে যে আমাকে আমার ছেলেকে ডাক্তার করতে হবে, তার মানে বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই ছেলেটা আমাকে বলছে না কাকু আমার দ্বারা কিন্তু আমি কাটবো না, পেট কাটবো না, আমি রক্ত দেখতে আমি খুব ভয় পাই। তাহলে কি তার পড়াশোনা হবে না? তাহলে তার বাবা মার যে ইচ্ছা সে তো ডাক্তার হওয়া, তাহলে তাকে কোন কোন জায়গায় আমি পড়াশোনায় নিয়ে যেতে পারি? তাহলে একটা জন্মছক থেকে 5 রকমের পড়াশোনা উঠে আসতে পারে। আচ্ছা, কেমন? যেমন তুমি আর্টসে যাবে কিনা বা সায়েন্সে যাবে কিনা, সায়েন্সের কোন কোন পার্টে তোমার উন্নতি হতে পারে, আর্টসের কোন কোন পার্টে তোমার উন্নতি হতে পারে, কমার্সের কোন কোন পার্টে উন্নতি হতে পারে, তোমার জন্মছকে চাকরি আছে না নেই, দেখা গেল তোমার জন্মছকে কোনো চাকরি নেই, সেই ছেলেটা তাহলে কী করবে? ব্যবসাও তার জন্মছকে নেই, তাহলে তাকে সেলফ এমপ্লয়মেন্টে চলে যেতে হতে পারে। রাহু যদি জলরাশিতে বা পৃথ্বী রাশিতে থাকে তাহলে আমি বলবো শেয়ার মার্কেটে ইনভেস্ট করো, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে শেয়ার নিয়ে পড়াশোনা করো, সেখানে ইনভেস্ট করে তুমি তোমার কেরিয়ার দাঁড় করিয়ে নিতে পারো। তার মানে অনেকগুলো আঙ্গিক আছে। এবার একটা বাচ্চা ছেলের জন্মছক থেকে তার আমি দেখলাম অ্যাডমিনিস্ট্রেশনের যোগ থাকলো, তার আবার ইঞ্জিনিয়ারিংয়ের যোগ থাকলো, তার আবার ফাইন্যান্সিয়াল জায়গারও বেশ কিছু যোগাযোগ থাকলো, তাকে স্পোর্টসে দিলেও সে বেশ ভালো কিছু করতে পারে, এবং তার মিউজিকেও তার কিছু ভালো কিছু হতে পারে। এই 5টা প্রফর্মা আমি লিখে দিলাম। এই 5টা প্রফর্মার মধ্যে ওই বাচ্চাটা কোনটা চয়েস করবে এটা তার উপর নির্ভর করবে। তার কারণ গ্রহের যে অবস্থান, এই যে গ্রহের যে তত্ত্ব, অগ্নি পৃথ্বী বায়ু জল আকাশ, আমাদের 5টা তত্ত্ব রয়েছে, পঞ্চতত্ত্ব মিলিয়ে তো সব কিছু। অগ্নি কাকে রিপ্রেজেন্ট করছে? অগ্নি চোখকে রিপ্রেজেন্ট করছে। আজকে যদি আমি পৃথ্বী বলি, পৃথ্বী তত্ত্ব মানে হচ্ছে আমাদের নাসিকার সাথে, অর্থাৎ গন্ধের সাথে বলা হয়। আজকে যদি জল তত্ত্ব হয়, জল তত্ত্ব জিহ্বার সাথে আজকে আসে। তাহলে অগ্নি পৃথ্বী। বায়ু কার সাথে আছে? বায়ুর সাথে স্পর্শ, মানে ত্বকের একটা কানেকশান উঠে আসছে। অগ্নি পৃথ্বী বায়ু
জল, তার মানে এই যে আর আমরা 5টা যে তত্ত্ব আমরা বলে দিলাম, তার মানে অগ্নি যদি কারো থাকে তার মানে তার চোখ, যদি অগ্নি তত্ত্বে কারো জন্ম হতে হয় তার মানে সে কিন্তু ভালো একজন চোখের ডাক্তার হতে পারে। আচ্ছা, যার বায়ুতত্ত্ব খুব ভালো, যার বায়ুতত্ত্ব প্রচণ্ড ভালো, সে কিন্তু ডার্মাটোলজিস্ট হতে পারে, সে একজন স্কিনের ডাক্তার হতে পারে। যার পৃথ্বীতত্ত্ব প্রচণ্ড ভালো, সে কিন্তু সিআইডি, ইডি বা বিভিন্ন গোয়েন্দা বা বিভিন্ন তদন্তমূলক শাখায় সে যদি গিয়ে কাজকর্ম করে বা তার জন্য সে যদি নিজেকে তৈরি করে, সে খুব ভালো জায়গায় পেয়ে যাবে। বা এরা খুব ভালো আইপিএস হতে পারে, এরা ভালো আইএএস হতে পারে, এরা ভালো ম্যানেজমেন্ট রিলেটেড জায়গায় এরা পৌঁছে যেতে পারে। এবার দেখো, জ্যোতিষশাস্ত্র মানে কিন্তু এই 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র সেটা নয়, এর আরও অনেক প্যারামিটার আছে। এই প্যারামিটারগুলোকে যদি বলতে হয় তাহলে মানে তোমার সাথে আমার প্রায় 7টা-8টা পডকাস্ট লেগে যাবে, বুঝতে পেরেছো? মানে এত বড় সাবজেক্ট না সেটা এবার আমাদের ভিউয়ার্সরাও সেটা বলবে যে আমাদেরকে ছাড়া যাবে কি যাবে না। তো এই হচ্ছে অ্যাসপেক্ট। এবার আমাদের এখানে অনেক আমাদের যোগ আছে, আমাদের করণ আছে, আমাদের পায়া আছে, আমাদের চরণ আছে, যেগুলো নিয়ে আজকে হয়তো জ্যোতিষশাস্ত্রে কেউ আলোচনাই করেনি, যেগুলো মানুষের জীবনের সাথে খুব জড়িয়ে রয়েছে। অর্থাৎ তোমার কোন পায়ায় জন্ম তাতে তোমার কি কর্ম হতে পারে, তোমার কোন চরণে জন্ম তাতে তোমার কি কর্ম হতে পারে, তোমার ডেস্টিনেশন কি লাইফের, তার সেটা কে বলবে? তার মানে আমাদের জন্মের সময় রবির সাথে চন্দ্রের যে দূরত্ব 12 ডিগ্রিতে একটা তিথি তৈরি হয়, আবার রবির সাথে চন্দ্রের যে দূরত্ব তার যখন 6 ডিগ্রি দূরত্ব তৈরি হয় তাতে একটা করণ তৈরি হয়, অর্থাৎ তিথির অর্ধেক করণ। করণ মানে হচ্ছে দ্য কজ অফ বার্থ, তোমার জন্ম কেন হলো, তারপর থেকে তুমি কোন দিকে যাবে, তুমি পডকাস্ট করবে নাকি তুমি ইনকাম ট্যাক্সে চাকরি করবে নাকি তুমি কি করবে, তোমার জীবনে কি আছে, তুমি ব্যবসা করবে না কি করবে। তার মানে এই কজ অফ বার্থ এগুলো আমাদেরকে না অ্যানালাইসিস করতে হয়। আর এই যে 12টা ভাব যে দেওয়া হয়েছে, 12টা ভাবের মধ্যে অনেক মজা রয়েছে। একটা অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আবার অগ্নি, পৃথ্বী, বায়ু, জল। একটা জন্মছকের মধ্যে তুমি 3 রকমের আগুন পাবে, 3 রকমের বায়ু পাবে, 3 রকমের পৃথ্বী পাবে, 3 রকমের জল পাবে। এবার ভাবো তো, একটা লোক যদি ওই 12টা রাশির মধ্যে কোনো লোকের সিংহ রাশিতে জন্ম, সেটাও একটা অগ্নিতত্ত্ব, ধনু রাশিতে জন্ম সেটাও অগ্নিতত্ত্ব, সিংহ রাশিতে জন্ম সেটাও অগ্নিতত্ত্ব, 3টের লোকই কি একই রকম হবে? না, তাদের ক্যারেক্টার আলাদা হবে, নিশ্চয়ই আলাদা হবে। তার কারণ 3টে আগুন 3 রকম, একজন হয়তো খুব রাগী, একজন হয়তো কথাই বলে না, আর একজন হয়তো খুব দাম্ভিক। এই যে 3 রকমের যে প্যারামিটার, এই প্যারামিটারটাকে বুঝতে হবে। আর সূর্যের গতিপথ থেকে আমাদেরকে জিনিসটা ভাবতে হয়। মকর রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত সূর্য একটা তেজের একটা গতিপথ পায়, বুঝতে পেরেছো? সেখানে সূর্য আস্তে আস্তে বৈশাখ মাসের দিকে যায়, সে উচ্চস্থ হয়, তারপর সে আবার কর্কট থেকে সে যখন মকরের দিকে ট্রাভেল করছে, সে আস্তে আস্তে কার্তিক মাসের দিকে আসছে, তার মানে সে নিচস্থ, তার বলহীন হয়ে যাচ্ছে। তার মানে আমি কখন কোন কাজ করব বা কিভাবে আমি আমার জীবনকে কাজে লাগাবো, জ্যোতিষ আমার জীবনে কিভাবে কাজে লাগতে পারে, এই পুরো এটা একটা টুল, মানে এটা একটা পুরোটাই একটা হাতিয়ার, যে হাতিয়ারকে তুমি কখন কিভাবে কাজে লাগাবে, যা তোমাকে ডেইলি লাইফে একটা আপ টু দ্য মার্ক বা একটা সাকসেসের জায়গায় পৌঁছে দেবে। যেহেতু তুমি বললে যে সাকসেসের জায়গায় পৌঁছে দেবে, ধরো একটা মানুষ একটা কেরিয়ারে রয়েছে, হয়তো সে একজন খেলোয়াড় হতে পারে, সে একজন আর্টিস্ট হতে পারে, হোয়াট এভার, জ্যোতিষ কি তাকে হেল্প করতে পারে ওই স্পেসিফিক ফিল্ডে আরও অনেক বেশি সাকসেসফুল হওয়ার জন্য? হ্যাঁ, ডেফিনেটলি করা যেতে পারে। এবার ধরো কীভাবে বলা যেতে পারে, ধরো আমি একটা খেলোয়াড়কেই ধরে নিলাম, সে কোন সময় থেকে কোন সময় পর্যন্ত তার প্র্যাকটিস সেশন চলবে। আচ্ছা, একটা নিজস্ব অনুশীলন চলে, তো তাহলে তার সেই সময়টা কোন সময় থেকে কোন সময়টা তার প্র্যাকটিস সেশন চলবে, সে কী রঙের জার্সি ইউজ করতে পারে, কোন নাম্বারের জার্সি সে ইউজ করবে, যে নাম্বারের সাথে অ্যালোকেট করলে তার জার্নি অনেক তাড়াতাড়ি হয়ে যেতে পারে। আমরা দেখেছি MS ধোনি, আমরা 7 নম্বর দেখেছি, কেন? তার কারণ MS ধোনি, তুমি দেখবে MS ধোনি নামতো কখন, অনেক লাস্টের দিকে নামতো, যখন, এবং তিনি যখন নামতেন সেই সময় হয়তো ভারতবর্ষের সিচুয়েশন খুব খারাপও থাকতে পারতো, হয়তো 140 রান দরকার, হাতে 3 উইকেট আর 160 বল বাকি। তার মানে তুমি ভাবো, তার মানে কোন পরীক্ষার মধ্যে তোমাকে ফেলে দেওয়া হলো। তার মানে সেই নাম্বার, তোমার যে নাম্বার, বার্থ নাম্বার বলে একটা কথা আছে, 1 থেকে 30 তারিখের মধ্যে কোনো একটা তারিখে তার জন্ম হয়। এবার এই যে, তার মানে তুমি কোন নাম্বারের সাথে অ্যাসোসিয়েট করলে, তোমার সাথে তোমার লাকিয়েস্ট নাম্বার কে হতে পারে, তোমার ডেস্টিনি নাম্বার কি, তুমি কি সেই ডেস্টিনি নাম্বারের সাথে তুমি কি কাজ করছো? এবার তুমি সকাল থেকে রাত অবধি আমাদের অনেকগুলো নাম্বার আসে না, রাত্রি 12টাতেও একটা নাম্বার আসছে, রাত্রি 1টা, ওটাও একটা নাম্বার, কিন্তু 1 তো নাম্বার, 1:39 সেটাও একটা নাম্বার। তার মানে তোমার যা নাম্বার আর তোমার যে নক্ষত্রে জন্ম হয়েছে, এবার আমাদের এখানে অনেকগুলো প্রশ্ন আসে, তোমার রাত্রিকালীন নক্ষত্রে জন্ম, না তোমার উদীয়মান নক্ষত্রে জন্ম, না তোমার নিরপেক্ষ নক্ষত্রে জন্ম, কখন তুমি কাজ করবে, তোমার এনার্জি কখন সব থেকে বেশি থাকে। আমি দেখেছি অনেককে বাচ্চা ছেলে মেয়েদের সকালবেলা ঘুম থেকে উঠে মারতে পড়তে বসায়, পড়তে বস, কিন্তু সেই ছেলেটা রাত্রি জেগে পড়লে তার কিন্তু খুব ভালো হতো। কেন? রবির 4টে অবস্থা রয়েছে, 1 চরণ, 2 চরণ, 3 চরণ, 4 চরণ, নক্ষত্রের পাশে 4টে চরণ থাকে, 4টে অবস্থা। কেন এই অবস্থা? অর্থাৎ তুমি কোন সময় কাজ করবে। সকালবেলায় কাজ করলে তাহলে তোমার 1 চরণে যদি জন্ম হয় বা 4 চরণে জন্ম হয়, তাহলে সকালবেলায় কাজ করে লাভ নেই। ভোরবেলায় তারাই কাজ করতে পারে যাদের নক্ষত্রের পাশে 2 বা 3 লেখা থাকবে,
তাহলে তারা ভোরবেলায় ঘুমের থেকে উঠে তারা যদি নিজের অনুশীলনটা করে তাহলে তাদের জন্য ঠিক আছে। মানে যাদের কি ভোরের দিকে জন্ম বা না, ভোরের ওটা দিকে আলাদা জন্য না, ক্যালকুলেশন। ওটা আলাদা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনটা হচ্ছে তোমার নক্ষত্রের চরণ বা মান, নক্ষত্রের একটা মান বার করতে হবে। এই মান নির্ধারণ করবে তুমি দিনের কোন প্রহরে কাজ করবে। আচ্ছা, আমাদের তো অনেকগুলো অষ্টম প্রহর, তো অষ্টপ্রহর আমাদের 8টা প্রহর রয়েছে। তো দিনের কোন প্রহরে গিয়ে তুমি কাজটা করবে সেই প্রহরটাকে গুণে দেবে এই 1 2 3 4। এবার যে একজন যে হয়তো ক্রিকেটার বা ফুটবলার যেই আসো না কেন, তাহলে সে দিনের কোন সময় তার প্র্যাকটিসটা করলে তার ফিজিক্যাল এবিলিটি তার বাড়তে আরম্ভ করবে, এগুলো তো আমরা তাকে বলতে পারি। তার ডায়েট চার্ট কী হবে, কারণ তার যা নক্ষত্রের প্যাটার্ন, তার যা গ্রহগত প্যাটার্ন, তাহলে তার ডায়েট চার্ট কী হতে পারে, তার কালার তাকে কী কী মেনটেন করতে হতে পারে, কোন কোন কালার যদি সে পড়লে পরে তার ভেতরের অরাটা তার আরও বেশি ক্লিন হবে এবং সে আরও বেশি এনার্জেটিক ওয়েতে তার পারফরমেন্সকে দিতে পারে। তো এগুলো অনেক বিষয় আছে। আর তুমি কি খাবে, কেন খাবে, কোন কোন দিন কী কী খাবে। আজকে আমাদের রজ দিন আছে, সত্য দিন আছে, আজকে তামসিক দিন আছে। তাহলে রজ, তম, সত্যর মধ্যে কোন দিনে তুমি রজ খাবার ইনটেক করবে, কোন দিন তুমি সত্য খাবার ইনটেক করবে, আবার কোন দিন তুমি তামসিক খাবার ইনটেক করবে, তারও কিন্তু একটা হিসেব নিকেশ দেওয়া হয়েছে। আমরা সবাই কি করি, শনিবার দিন সবাই নিরামিষ খেতে আরম্ভ করি, ওই সব মোছামুছি করে। কিন্তু এটা তো নিয়ম নয়। আমাদের রবিবারকে সাত্ত্বিক বার বলা হয়, সোমবারকে সাত্ত্বিক বার বলা হয়। তাহলে রবিবার আর সোমবার আমাদের নিরামিষ খাওয়া উচিত। শনিবার তামসিক বার, শনিবার সব থেকে বেশি আমিষ খেতে হয়। শনিবার যদি তুমি অ্যানিমেল প্রোটিন বা যদি তুমি মানে ভালো প্রোটিন তুমি যদি ইনটেক না করো, তাহলে শনিবারের হাফবেলা ছুটি নিয়ে তোমাকে বাড়িতে বসে কাটাতে হবে। এই জন্যই শনিবারে আমরা হাফবেলা ছুটি নিই। তার কারণ শনিবারের দিনের সাথে আমরা আমাদের এনার্জিকে কাজে লাগাতে পারি না, কারণ শনিবারের এনার্জিটা প্রচণ্ড বড়, বিশাল বড়, এত এনার্জি যে সেই এনার্জির সাথে তোমাকে যদি কানেক্ট করতে হয় তাহলে তোমার ইনার এনার্জিকে হাই অল্টিটিউডে নিয়ে যেতে হবে। আর তার জন্য তোমাকে খাদ্যের উপর নির্ভরশীল থাকতে হবে। আচ্ছা, কি খাদ্য খাবে সেটাও সেখানে নির্ভর। এবার কি কালারের খাবার খাবে, খাবারের মধ্যে কি লাল রং বেশি থাকবে না সাদা সাদা রং বেশি থাকবে, এটাও তো একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, তো অনেক কিছু ইম্পর্টেন্ট পার্ট। এবং এই সাবজেক্টটা আজকে একটা কুসংস্কারের সাবজেক্ট হয়ে গেছে। এই সাবজেক্টটা মানে কিন্তু অকাল্ট, কিন্তু এটা অকাল্টের থেকেও বেশি ম্যাথস, ইকুয়েশন। তার মানে এখানে প্রতিটা মুহূর্তে কি ম্যাথস, কি ইকুয়েশন তুমি তোমার লাইফে দিচ্ছ, বা তোমার অ্যাস্ট্রোলজার তোমাকে কি ইকুয়েশন দিয়েছে, যে ইকুয়েশনকে তুমি প্রতি মুহূর্তে কাজে লাগিয়ে তুমি সাকসেসের জায়গায় আস্তে আস্তে টুকটুক টুকটুক করে পৌঁছে যাচ্ছ। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, কারণ জ্যোতিষী তো অনেক রকমের হয়, মানে অ্যাস্ট্রোলজার, কেউ তান্ত্রিক বাবা ইত্যাদি ইত্যাদি। খুব কম মানুষ রয়েছে যে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস আউট হয়ে তারপর জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার হয়েছে। আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি তো একটা একদম খুব এডুকেটেড হিস্ট্রি নিয়ে এখানে এসছো, এবং তুমি এর মাঝখানে একটা কথা বললে কুসংস্কার। এই যে জ্যোতিষবিদ্যা, এটা যে কুসংস্কার নয়, এইটা তুমি কিভাবে বুঝতে পারলে, বা মানুষকে একটু যদি বোঝাও। আমার যখন রাহুর দশা আসে তখন আমার বাবার অবস্থা খুব খারাপ হয়ে যায়। একটা সময় আমি খুব নাস্তিক ছিলাম, আমি ঠাকুর দেবতা আমি কিছু মানতাম না, যদিও আমি ব্রাহ্মণ বংশের সন্তান, চক্রবর্তী টাইটেল, তোমরা চক্রবর্তী টাইটেল, কিন্তু আমার ঠাকুর দেবতার প্রতি অ্যাজ সাচ কোনো বিশ্বাস ছিল না। আমার মনে হতো যে, আর তার কারণ হচ্ছে আমি একটা সময় প্রচণ্ড ভালো ক্রিকেট খেলতাম। আমি স্কুল বেঙ্গল খেলেছি, আমি সাব ডিভিশন খেলেছি, আমি ডিস্ট্রিক্টের ক্যাপ্টেনও ছিলাম একটা সময়। তো আমার মনে হয়েছে যে খেলবো, কর্ম করব, বড় জায়গায় পৌঁছবো, এখানে গ্রহ নক্ষত্র আমার সাথে কী কাজ করতে পারে। কিন্তু বিশ্বাস করো অরিজিৎ, একটা সময় আসলো যে সময়টা মানে একটা দিন আমরা দেখলাম যে সময় আমাদের কাছে আর কোনো পয়সা নেই, আমরা একদম হতদরিদ্রের মতো অবস্থায় আমরা পৌঁছে গেলাম। তার কারণ আমার বাবার অস্ট্রেলিয়ান অ্যান্টিজেন বি পজিটিভ হয়ে গেল। আমার বাবার রৌদ্রের আলোতে আর বেরোতে পারলেন না। বাবার 5.5 ফুট হাইট 3 ফুট হাইটে পরিণত হলো, বুঝতে পেরেছো? এবং বাবা 1 কিলোমিটারের মধ্যে কোনো মানুষের গন্ধ নিতে পারছিলেন না। এটা আমার রাহুর দশা। আর সেই সময় আমি দৌড়দণ্ড প্রতাপ খেলছি, মানে এবার আমার ইংল্যান্ডে যাওয়ার নাম উঠে গেল, কিন্তু আমি ইংল্যান্ডে যেতে পারলাম না, তার কারণ স্পন্সরশিপ জোগাড় করতে পারলাম না। আর আমার বাবারও সেই সময় সেরকম একটা অবস্থা। তারপর বিশ্বাস করো আমাদের পরিবারে এত অর্থনৈতিক চাপ নেমে আসলো যে খেলা তো দূরের কথা, খাবো কি সেটা ভাবতো। আচ্ছা, খেলা তো অনেক দূরের কথা, যে আমি ক্রিকেটটা খেলবো সেটার জন্য তো অনেক পয়সা লাগবে, সেটা তো অনেক পরের কথা। সাস্টেনেবিলিটি নিয়ে কথা উঠে গেল, যে এক্সিস্টেন্স নিয়ে কথা উঠে গেল, যে বাঁচবো কী করে, কালকে খাবো কি। তার কারণ আমাদের বাড়ির তো বটবৃক্ষ তো বাবাই হয়, তিনি তো রোজগার। এবার তিনি যদি অসুস্থ হয়ে তিনি যদি ঘরবন্দি হয়ে যান, তো ন্যাচারালি কী হয়, সেই সংসারের উপর দিয়ে একটা বিরাট বড় কালো ছায়া, একটা বুঝতেই পারছো যা চলে আর কি, বিরাট বড় ঝোড়ো হাওয়া চলতে থাকে। আমার মাও বিপর্যস্ত হয়ে গেলেন, আমিও বিপর্যস্ত হয়ে গেলাম। সেই সময় মাত্র আমি ক্লাস 10, বুঝতে পেরেছো? আমার খেলা ওইখানেই আস্তে আস্তে স্টপ হয়ে গেল, কারণ বাবাকে তারপর সেবা শুশ্রূষা দেওয়ার, তারপরে বাবা বাবা ঠিকমতো আর কাজকর্ম করতে পারলেন না, এবং দীর্ঘদিন আমার বাবা কোনো কাজকর্ম করতে পারেনি। মানে আমার প্রায় তারপর থেকে বাবাকে 10 বছর প্রায় রেস্ট দিতে হয়েছে, কারণ বাবা সূর্যের আলোয় বেরোলে বাবা মারা যাবে, এরকম একটা অবস্থা। আচ্ছা, হ্যাঁ, তো বাবার মানে সিরোসিস অফ লিভার, মানে বিলিরুবিন হয়ে গেছিলো 39.9।
মানে একদম সর্ষের তেলকে যদি তুমি কালো বা তুমি গ্রিস অয়েল দেখেছো না, সেরকম যেরকম ব্রেক অয়েল যেরকম হয় কালো হয়ে যায়, ঠিক সর্ষের মানে আমার বাবার ইউরিন ওই রকম কালো হয়ে গিয়েছিল। ডাক্তারও জবাব দিয়ে দিয়েছিল, ইনফ্যাক্ট ডাক্তারও বলেছিল এনাকে বাড়ি নিয়ে চলে যান, ইনি আর ম্যাক্স টু ম্যাক্স 7 days টু গো, আর 7 দিনের বেশি উনি আর বাঁচবেন না। তখন আমার রাহুর দশা চলছে, বিশ্বাস করো। তারপরে আমার পড়াশোনাটা আমার 1টা বছর আমি পাশ করার পরে আমি 1 বছর কলেজেও ভর্তি হতে পারিনি, আমার পয়সা ছিল না আমাদের। হ্যাঁ, মানে এতটা স্ট্রাগল, মানে এটা হয়তো দর্শকরা জানে না। কিন্তু তারপরে আমাকে মানে আমি কি বলবো, মানে আমাকে মানে আমি নিজে তারপরে ব্যবসায় নামি, আমি ডিস্ট্রিবিউশন ব্যবসায়, মানে আমাকে বলতে পারো এক কথায় আমাকে হকারি করতে হয়েছে, বাধ্য হয়ে আমাকে হকারি করতে হয়েছে। তারপর থেকে আমি ব্যবসা করতে 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 নিজের পয়সা আমার সংসার চালাতে আরম্ভ করলাম, আমার বোনের খরচ ছিল, বোনের খরচ চালাতে আরম্ভ করলাম। তারপরে আস্তে আস্তে নিজের পড়াশুনো নিজেকেই চালাতে হলো। তারপরে সেই পড়াশুনো করে ঠোরে যা হোক আস্তে আস্তে চাকরি বাকরি, একটা সময় সংবাদ মাধ্যমে ছিলাম, সেখানেও একটা কালো দিন আমি দেখলাম, সেখান থেকেও আমি আস্তে আস্তে সেখানেও রিজাইন দিলাম, দিয়ে আজকে প্রায় 14-15 বছর আমার এই প্রফেশনে হয়ে গেলাম। তো কোনোদিন আপোষ করিনি, মানে অসৎ পন্থাকে আমি কোনোদিন আপোষ করিনি। এবং তখন আমি রিয়ালাইজ করলাম যে কেউ তো আছে, আমার এত স্মুথ গোয়িং একটা লাইফ চলছিল, আমি একটা ভালো জায়গায় পৌঁছে গেছি, মানে আর 1-2 বছর যদি আমার বাবা আমাকে সাপোর্ট করতে পারতেন তাহলে হয়তো মানে চিত্রটা হয়তো অন্যরকম হয়ে যেত, আমি হয়তো আরও বড় জায়গায় চলে যেতাম, বা আমি হয়তো খেলে হয়তো আমি কোনো সরকারি চাকরি বাকরি যা হোক একটা কিছু পেতাম। আরেকটু টাইম আমার দরকার ছিল, বাট গ্রহ আমাকে টাইম দেয়নি। একটা ছেলে যে ইডেনে খেলেছে, যে এত জায়গায় খেলেছে, কিন্তু সে আবার পিঠে করে বস্তা নিয়ে বইছে, তার মানে এই দুটো ডিফারেন্স, কুছ তো বাত হয়। আমি তখন মনে হলো যে কেউ তো পরিচালনা করছে, কেউ তো একটা আছে, কিছু তো আছে। তখন আস্তে আস্তে, এবং আমার সাংবাদিকতা জীবনে যখন আমি আসি তখনই আমি আস্তে আস্তে আমার গুরুদেবের সান্নিধ্যে আসি, এবং তিনি আমায় বললেন যে তুমি ব্রাহ্মণ সন্তান, এত ভালো তুমি পড়াশুনো জানো, তোমার ডেট অফ বার্থটা তুমি আমাকে দিও। তখন আমি ওনার একটা স্পিচ আমি কভার করছি আর কি, কেমন। তো উনি দেওয়ার পরে উনি আমাকে বললেন তোমার জন্য এই চাকরি নয়, তোমার জন্য একদিন বহু মানুষ অপেক্ষা করে থাকবে। আমি ভাবলাম ভদ্রলোক মনে হয় পাগল হয়ে গেছেন, কারণ সাংবাদিকতা ওটা আমার প্যাশন, আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়লাম, ওটা আমার প্যাশনের জায়গা, এবং সংবাদ মাধ্যমটা আমার কাছে একটা সত্যি প্যাশন, মানে আমি আর কিছু বুঝতাম না সংবাদ ছাড়া, কারণ আমার নিজেরও একটা তারপরে খবরের কাগজ একটা নিজে আমি বানিয়েছিলাম, আমার পশ্চিমবঙ্গ টাইমস নামে আমার এখনও একটা মিডিয়া একটা অর্গানাইজেশন চলে, যেটা উইকলি নিউজ পেপার বলে এখন আমি সেটা চালাই, এটা আমার একটা প্যাশন থেকে চালাই। কিন্তু ওই ভদ্রলোক সেদিনকে যে বলেছিলেন যে তোমার দ্বারা এই চাকরি আর হবে না, বেশি দিন নেই, এবং এরপর তোমার জন্য বহু লোক প্রতীক্ষা করবে। তারপরে উনি আমাকে ওনার কাছে ভর্তি করিয়ে নিলেন, নিয়ে উনি আমাকে কিছু শেখালেন অনেক কিছু শিখিয়ে টিকে, তারপরে ভালো অর্গানাইজেশন থেকে আমি শিখলাম ওনারই সান্নিধ্যে উনি আমাকে ভালো করে মানুষ করলেন। উনি সপাক, উনি নিজের হাতের রান্না ছাড়া নিজের মায়ের হাতের রান্নাও খান না, আমার গুরুদেব, কেমন। উনি একদম, আর উনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট, কেমন, এটাও কিন্তু বলে রাখা ভালো। তো আমি তার কাছ থেকে শিখেছি। উনি তখন আমাকে বললেন যে তোমার জন্য চাকরি নয়, এটা আমার জীবনে আরেকটা মাইলস্টোন, বা এটা আমার জীবনে আরেকটা ধাক্কা, যে এটা মিলে গেল কি করে, হ্যাঁ, মানে আমার ভাবনার একটা ধাক্কা না, এবং পরবর্তীকালে ঘটনাটা ঘটলো, আমার চাকরিটা চলে গেল, মানে আমি চাকরিটা ছেড়ে দিলাম নিজে থেকে, এবং চাকরিটা যখন ছেড়ে দিলাম তারপরে আমার ওনার কথাটা মনে পড়লো, সত্যি তো উনি আমাকে ঠিকই বলে এই চাকরি আর বেশি দিন নেই, এবং তারপরে বিশ্বাস করে আমি আর সংবাদ মাধ্যমেই নেই। তারপর থেকে আমি মানে উনি যখন বলেছিলেন তখন তো তোমার লাইফটা যথেষ্ট স্মুথ চলছিল, ঠিকঠাক চলছিল, এবং উনি যখন বললেন আমাকে যে সম্রাট তোমার দ্বারা কিন্তু এই লাইন আর নয়, তোমার জন্য এই প্রফেশন নয়, তোমার জন্য আরেকটা প্রফেশন দাঁড়িয়ে রয়েছে যেখানে বহু মানুষ তোমার জন্য প্রতীক্ষা করবে। আমি কি এমন প্রফেশনে যাবো যেখানে বহু মানুষ আমার জন্য প্রতীক্ষা করবে। তারপরে তো এই অ্যাস্ট্রোলজি শেখার পরে এখন আমি বুঝতে পারছি সত্যি আজকে বহু মানুষ আমার জন্য ওয়েট করে থাকে, এবং এখন মানে আমার কাছে যদি তোমার মনে বলো যে তুমি আমার সাথে কনসাল্ট করবে, তো ইট উইল টেক 6 months, মানে তোমাকে আমার তার জন্য 6 মাস অপেক্ষা করতে হবে, তার কারণ তুমি আমার বুকিং খুব তাড়াতাড়ি পাবে না, কারণ আমি পাথর বেশি কম, আমার কথা হচ্ছে কনসাল্ট, মানে তুমি বারবার কনসালটেশন নাও, তুমি বারবার যত কনসালটেশন নেবে তত তোমার মধ্যে আপগ্রেডেশন আসবে, এবং তখন আমি একটা ছক যতবার দেখবো তার মধ্যে থেকে তার দৃষ্টিভঙ্গি বারবার পাল্টাবে, কারণ শেষের কবিতার মতো জন্মছকটা না রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মতো, শেষের কবিতা তুমি যতবার পড়বে তোমার আইডিয়া চেঞ্জ হবে, তেমনি আমাদের জন্মছক যতবার দেখবে না মনে হবে যেন এই মানুষটার আরও অনেক কিছু বেটারমেন্ট হতে পারে, আরও অনেকগুলো অ্যাঙ্গেল খুলে গেল, আরও অনেকগুলো উইংস খুলে গেছে, এই জায়গায় একে হেল্প করা উচিত। তো আমার মনে হয় এই জন্য কনসালটেশনের উপর জোর দেওয়া উচিত, পাথরের উপর বিশ্বাস করার থেকে কনসালটেশনের উপর জোর দিলে কেরিয়ার দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এই ধরনের অ্যাস্ট্রোলজি নিয়ে আজকে ভারতবর্ষে তো বহু বিখ্যাত ব্যক্তি সেলিব্রিটিস তারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে।
তোমার থেকে যদি কিছু অভিজ্ঞতা জানতে চাই যে অ্যাস্ট্রোলজি জীবন বদলে দিয়েছে বা খুব ভালো প্রভাব ফেলেছে এরকম কোনো ঘটনা যদি তোমার মনে পড়ে। তুমি অলরেডি একটা নাম্বার 7 MS ধোনি, হ্যাঁ নাম্বার 7 MS ধোনিকে নিয়ে যেটা বললাম যে সাইকিক নাম্বার, এই নাম্বাররা কী করে, এই নাম্বাররা ইন ডেপথ যেতে চায় যে কোনো জিনিসে। এই জন্য দেখবে এরা ড্যামেজ কন্ট্রোলার। এরা এমন সময়, এই জন্য MS ধোনিকে এমন সময় নামানো হতো যে সময় সে ড্যামেজকে কন্ট্রোল করতে পারবে এবং হেরে যাওয়া ম্যাচটাকে এরা জিতিয়ে নিয়ে আসতে পারে। এত বড় ক্ষমতা রয়েছে 7 নাম্বারের মধ্যে। 7 রিপ্রেজেন্ট করে কেতুকে, কেতু মানে অন্ধকার। তো তুমি যদি অন্ধকারের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হয়, তুমি কিন্তু হাতড়াতে যাবে, আলোর মধ্যে তুমি কিন্তু স্ট্রেট বেরিয়ে যাবে। কেন? অন্ধকারকে আমরা জানি না, তার রহস্যটা কী। তো এই জন্য আনএক্সপেক্টেড একটা ক্যারেক্টার কিন্তু MS ধোনি। তার মানে সে যখন নামছে, তার মানে অন্য দল কিন্তু জানে না যে এই ম্যাচটা কিন্তু তারা জিতবে কিনা শেষ পর্যন্ত। তার কারণ MS ধোনি সেটাকে জিতিয়ে নিয়ে যেতে পারে, তার একটা ক্ষমতা সে রাখে। এবং আজকে তুমি দেখো MS ধোনি নাম্বার 7কে আজকে কি করা হলো, একটা হল অফ ফেম দেওয়া হলো এবং তাকে প্রোটেক্টেড করে দেওয়া হলো। এই নাম্বারের জার্সি আর কেউ পড়তে পারবে না। তার মানে ভাবো কত বড় একটা কি বলবো, একটা বিরাট বড় ট্রানজিশন একটা চলে আসলো না। একটা নাম্বারকে তুমি প্রোটেক্ট করে দিলে, এই নাম্বারের জার্সি আর কেউ পড়তে পারবে না। তার মানে ভাবো কত বড় একটা ফিগার এই নাম্বার। তার মানে আমি নাম্বারের কথা বললাম, তার মানে ভাবো এই লোকটা এই নাম্বারকে কানেক্ট করেছে বলে আজকে এই লোকটা আজকে এই জায়গায় চলে গেল, MS ধোনি। আজকে যদি আরও একটা লোকের কথা আমি বলি, তাহলে তো তুমি নরেন্দ্র মোদী সবার আগে, 8 সংখ্যার লোক, যাকে কখনো টলানো যাবে না। অসম্ভব। তুমি রাম মন্দির টলাতে পারলে, রাম মন্দির আটকাতে পারলে? অসম্ভব। উনি কিন্তু বৈশিষ্ট্য কি? 8-এর বৈশিষ্ট্য হচ্ছে ইনফাইনাইট লুপ। আচ্ছা, 8কে তুমি যদি লেখো এরকম, তুমি ইনফাইনাইট 8কে এইভাবে করে দাও, এটা ইনফাইনাইট লুপ হয়ে গেল। তার মানে যেখানে তুমি অনবরত চলতে থাকবে, তার মানে তোমার চলার মধ্যে কোনো থামা যাবে না, তুমি থামতে পারবে না, তোমাকে অনবরত, তার মানে অনবরত। এই জন্য মিস্টার মোদি ইনি কিন্তু থেমে নেই, ইনি একটার পর একটা আধারের সাথে তোমাকে লিঙ্ক করাতে হবে, কি যেন বলে, আমাদের প্যান কার্ড লিঙ্ক করাতে হবে, গ্যাসের সাথে আধার লিঙ্ক করাতে হবে, NRC চলে আসছে। আটকাবে কি করে? সবাই অনেক প্রোটেস্ট করেছে, রাম মন্দির হতে দেবো না, প্রোটেস্ট করেছে, কিন্তু আটকাতে তুমি পারলে কোথায়? তুমি পারলে তো না। তুমি আজকে বিদেশ নীতি বলো, আজকে এই লোকটা বিদেশ, আর সব থেকে বড় কথা 8 রিপ্রেজেন্ট করে শনিকে। আচ্ছা, 8 রিপ্রেজেন্ট করে স্যাটার্নকে। স্যাটার্ন মানে কি জানো? স্যাটার্ন মানে হচ্ছে স্যাট-আর্ন। স্যাটার্নের মধ্যে এমন একটা শব্দ লুকিয়ে রয়েছে, স্যাট মানে হচ্ছে সততা, আর্ন কথার মানে ঊর্জা, সততার ঊর্জার নাম হচ্ছে স্যাটার্ন। তার মানে এই সৎ পথে তুমি যদি চলতে পারো, আর অনবরত তুমি যদি চলতে পারো, এবং শনি বৃদ্ধ মানুষকে দেখায়, নির্দেশ করে। দেখো আজকে মিস্টার মোদির কত বয়স, তাই তো? কিন্তু বৃদ্ধ হয়ে তুমি কি তাকে টলাতে পারছো না। তার কারণ তিনি নাম্বার 8, তার 2টো গোল। নাম্বার 8-এর মধ্যে তুমি যদি ইনফাইনাইট লুপকে যদি পাশাপাশি ফেলে দাও, দেখো 2টো গোল আসছে। তার মানে 2টো আমি মগজ পাচ্ছি। তার মানে একটা মগজ, 9-এর মধ্যে একটা মগজ আছে, 6-এর মধ্যে একটা মগজ আছে, কিন্তু 8-এর মধ্যে 2খানা মগজ রয়েছে। তার মানে ভাবো তার ঊর্জা কত হতে পারে, তার ব্রেন কি হতে পারে, সে কতটা ব্রেনি। সে আজকে পৃথিবীর, ভারতবর্ষের মানুষ তো ছেড়ে দাও, পৃথিবীর মানুষ আজকে মোদির ফ্যান। অ্যানাদার ওয়ার্ল্ডের মানুষ, মানে আজকে আমাদের থার্ড ওয়ার্ল্ডে যারা কান্ট্রি যেগুলো আছে, তারাও আজকে মোদির ফ্যান। আজকে যদি ফার্স্ট ওয়ার্ল্ড তুমি দেখো, তারাও আজকে মোদির ফ্যান। আমেরিকা থেকে নিয়ে তুমি আজকে সৌদি আরব, সবাই মোদির ফ্যান। কে মোদির ফ্যান না? কেন? মানে উনি মিস্টার মোদি, মিস্টার 8, আমি মিস্টার 8 বলি। এই নাম্বারকে থামানো এত সহজ নয়। আর ইনফাইনাইট লুপের নাম্বার না, তুমি কোথায় গিয়ে থামবে ইউ কান্ট ইমাজিন। তুমিও জানো না তোমার কোথায় শেষ। এই জন্য তোমাকে অনবরত হেঁটে যেতে হবে। এই জন্য মোদিকে আজ পর্যন্ত কেউ থামাতে পারলো না। এটা একটা ফ্যাক্ট। আজকে যদি তুমি দেখে নাও, আজকে নাম্বার 5 যদি শাহরুখ খানকে দেখে নাও, তুমি দেখো কি সুন্দর তিনি বিজনেস বোঝে। আর কিছু বুঝুক আর না বুঝুক, ভদ্রলোক ব্র্যান্ডিংটা খুব ভালো বোঝে। আজকে এই ব্র্যান্ডিংয়ের জন্য ভদ্রলোক কিন্তু আজকে প্রচুর জায়গায় উঠে গেছে। আমি জানি না শাহরুখ খান কত ভালো অভিনয় করে বা কী করে, সেটা তর্কের খাতিরে। তার থেকে অনেক ভালো ভালো অভিনেতা আমাদের মানে মিডিয়া জগতে আছে বা বলিউডে আছে। ইরফান খান তার থেকে অনেক ভালো অভিনেতা। কিন্তু যদি বিজনেস বলো বা যদি তুমি প্রফর্মা বলো, আজকে কিন্তু সবার থেকে ক্রেজ বেশি শাহরুখ খানের। কেন? এই ক্রেজটা তাকে তৈরি করতে হয়েছে, এটা এমনিতেও হয়নি, এটা তাকে তৈরি করতে হয়েছে। আর 5 নাম্বার জানে হাউ টু বিল্ড আ ক্রেজ। 5 সংখ্যা কার সাথে রিলেট করে? বুধের সাথে রিলেট করে। এবার বুধ মানে বুদ্ধি। তার মানে তোমার মধ্যে সেই বুদ্ধি রয়েছে যে কোন বুদ্ধিতে আমি সমাজকে মারতে পারি, সমাজকে আমি মানুষের ঘরের মধ্যে ঢুকে যেতে পারি, মানুষের মোবাইলে চলে যেতে, মানুষের মনের কুটুরিতে জায়গা করে নেব। তার মানে 5 জানে হাউ টু
মানে Great গ্রেট ইট। হ্যাঁ, তো এই বিষয়গুলো আজকে অনেক বেশি। আজকে তুমি দেখো নাম্বার 8 যদি বলো, অমিতাভ বচ্চন কত স্ট্রাগল করলেন। আজকে তাকে আকাশবাণীতে তাকে যখন তিনি যখন ইন্টারভিউ দিতে আসলেন, তার বাদ পড়ে গেলেন তার গলার জন্য, আর আজকে তার গলা নিয়ে রিসার্চ করা হচ্ছে। তো সেই নাম্বার 8, তো নাম্বার 8 কখনো থামে না। আর নাম্বার 8 তুমি ভাবো, আজকে অমিতাভ বচ্চন এত বয়স হয়ে গেল, এখনো তার ছেলে এখনো সাকসেস পায়নি, কিন্তু তিনি এখনো পর্যন্ত তিনি তার সংসার চালিয়ে যাচ্ছেন, একটার পর একটা হিট দিয়ে যাচ্ছেন। কেন? নাম্বার 8। যত বয়স বাড়বে তত তোমার ঊর্জা বাড়বে, স্যাট আর্ন, সৎ ঊর্জা। আর তুমি যত সৎ থাকবে তত তোমার ঊর্জার বড় জায়গায় পৌঁছে যাবে। এই জন্য শনিকে আমাদের দেশে এত ভয় পাওয়া হয়, তার কারণ সৎ আর্ন, তো মানে সৎ পথে। আমরা তো একটা পিঁপড়েও তো মারি, তো সেটা তো একটা অন্যায়। তো এই জন্য আমাদের সততার কথা বলা হয়। এই জন্য আমাদের দেশে শনিকে এত ভয় পাওয়া হয়। আমরা শনিবার দিন নিরামিষ খাই, আমরা শনিবার দিন হনুমান মন্দিরে যাই, আমরা পুজো পাঠ করতে যাই, কিন্তু আমরা বুঝি না যে শনিবার দিন যদি আমরা পুজো পাঠ না করে আমরা যদি দুটো গরিব মানুষকে খাওয়াতাম, আমি যে মানুষটার সর্ষের তেল নেই, যে মানুষটা হয়তো একটা মানে ব্যঞ্জন রান্না করতে যদি তাকে একটু তেল আমি দান করতে পারতাম, শনি মন্দিরে তেলটা দান না করে, তাহলে আমার মনে হয় সমাজের জন্য একটা ভালো মেসেজ যেত। এবং আমার শনি কী করে? শনি পিছিয়ে পড়া মানুষকে দেখে, পিছিয়ে পড়া শ্রেণীকে শনি নির্দেশ করে। তার মানে তুমি যদি পিছিয়ে পড়া শ্রেণীর মানুষকে তুমি যদি দেখভাল করো, তাদের জন্য তুমি যদি একটা নতুন প্ল্যাটফর্ম এনে দিতে পারো, বা তাদেরকে যদি একটা ভালো জায়গা দিতে পারো, তাহলে তোমাকে শনির একটা ব্লেসিংস তুমি পাবে। এই জন্য আমি তোমাকে আজও একটা কথা বলে যাই, 2024 সাল হচ্ছে নিউমোলজিক্যালি এটা একটা 8 নাম্বারের সাইন বছর। এই 8-এর বছরে কিন্তু যদি আজকে এই যে আমাদের বিভিন্ন যে সমস্ত গভর্নমেন্ট আছে, সে বিজেপি হোক, তৃণমূল হোক, যে যেখানেই আছে না কেন, যে দেশের বা যে রাজ্যের যে যে দল আছে না কেন, তাদের রাজ্যের যদি পিছিয়ে পড়া মানুষকে এবছর কেউ যদি কোনো সরকার না দেখেছে, তাহলে 2025-এ তার দণ্ড পেতে হবে। আচ্ছা, ভোট বক্সে একদম ভোট ব্যাংকে কিন্তু তার একটা দণ্ড তোমায় পেতেই হবে, এবং এই বছরই তার দণ্ড। এবং এই বছর তুমি রাজনৈতিক অনেক উথাল পাতাল দেখতে পারবে। এই বছর প্রকৃতি, এখন এই 2024 প্রকৃতির বছর। কেন? শনি প্রকৃতিকেও নির্দেশ করে। শনি মানে প্রকৃতি, শনি মানে সংস্কৃতি না। রবি সংস্কৃতি, শনি প্রকৃতি। রবি হচ্ছে পিতা আর শনি হচ্ছে তার পুত্র, আর পুত্র হলেন প্রকৃতি, অর্থাৎ শনি প্রকৃতিকে নির্দেশ করছে। তার মানে আজকে প্রকৃতির যে ক্ষয়ক্ষতি, এত গাছ কাটছি আমরা কিন্তু বৃক্ষরোপণ করছি না। আজকে দেখো, আজকে ওজোন লেয়ার সেটা ভাঙতে আরম্ভ করেছে। আজকে এই যে অতিবেগুনি রশ্মি আস্তে আস্তে আমাদের দিকে আসছে, কেন? তার মানে আমরা কিন্তু প্রকৃতিকে রক্ষা করিনি। তাহলে প্রকৃতিকে যখন রক্ষা করিনি 2024 শনির বছর, তাহলে কিছু ডিভাস্টেটিং ইয়ার তো এটা আমরা পাবো। তার মানে আবারও কিছু যুদ্ধ পাবো, আবারও কিছু প্রাকৃতিক দুর্যোগ পাবো, ভূমিকম্প পেতে পারি, বন্যা পেতে পারি, এবং হানাহানি তো অবশ্যই, রাজনৈতিক হানাহানি ওটা তো অবশ্যই আছে। তো এগুলো কিন্তু সব কিছু কিন্তু নির্দেশ করে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল সাইন দ্বারা। আচ্ছা, তাহলে 2024 আমি যদি তোমায় জিজ্ঞাসা করি, কাদের জন্য ভালো হতে চলেছে? 2024 প্রত্যেকের জন্য ভালো হতে চলেছে। এবার ব্যাপারটা হচ্ছে 2024 ইন্ডিভিজুয়াল কারোর জন্যই ভালো হবে না, আবার প্রত্যেকের জন্য ভালো হতে পারে। তাদের জন্য ভালো হবে যারা 2024-এর শেষ দিন পর্যন্ত ডেডিকেটেডলি কাজটা করে যাবে, ফলের আশা ছেড়ে দিয়ে। আচ্ছা, কেমন? তার কারণ হচ্ছে কৃষ্ণ কি বলে গেছেন গীতাতে? বলে গেছেন যে তুমি কর্ম করে যাও, ফলের আশা করুন। আর কৃষ্ণের সব থেকে বড় উপাসককে শনি মহারাজ, শনিদেবের শনি মহারাজ তিনি কৃষ্ণের বড় উপাসক ছিলেন। এই জন্য শনিও একটাই কথা বলে, তুমি ফলের আশা চিন্তা করো না, তুমি কর্মটা করো না, আমি শেষ দিনে গিয়ে তোমাকে আমি অ্যাওয়ার্ডটা দেবো। তার জন্য একটা গল্প তোমাকে আমি বলতে পারি, সেটা হচ্ছে যে এক ভদ্রমহিলা, এক ভিক্ষুক, তিনি প্রতিদিন নিজের জীবনটাকে বদলে নেওয়ার জন্য তিনি প্রতিদিন অতি বৃদ্ধা, তিনি মানে একটা সিঁড়ি উঠতে তার খুব কষ্ট হয়, কিন্তু তিনি প্রতিদিন 1 বালতি করে জল তিনি পুকুর থেকে ভরতেন, আর 108টা সিঁড়ি উপরে উঠতেন, উঠে শিবের মাথায় জল দিতেন, আবার নামতেন, আবার 1 বালতি নিয়ে আবার যেতেন, এরকম করে করে 108 বালতি জল দিতেন। পাশে আরেকটা ভিক্ষুক বসেছিল, তিনি রোজ দেখতেন এটা। একদিন বললেন, মা তুমি এটা কি করো যে তুমি এত বারবার ওপরে যাও, জল দাও? বলো, আমি শিবের সাথে কথা বলি। বলো, আমিও কথা বলবো। কীভাবে কথা বলা যায়? বললো, 108 বার তুমি জল দাও, তুমি দেখবে তোমাকে শিব কথা বলবে তোমার সাথে। সে ভদ্রলোক ইন্সপায়ার হলো, খুব ভালো কথা। সেও 1 বালতি জল 2 বালতি জল করতে 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 107 বালতি জল দিয়ে দিল। তখন ভদ্রলোক বলছে, 107 বালতি জল দিলাম, এত কষ্ট করলাম, এখনও যখন ডেকে উঠলো না, আর একবার দিলে আমার কি এমন এসে যাবে যে সে আমার সাথে কথা বলবে? তিনি বালতিটা ছুঁড়ে ফেলে দিলেন, বললো, দূর এইসব বোকা আমাকে বুজরুকি আমাকে বোকা বানিয়েছে। এই বলে তিনি বালতি ফেলে দিয়ে নিচে আসছেন, তখন পেছন থেকে শিব ডাকছে, ওরে বাছা কোথায় যাচ্ছিস, আরেক বালতি জল দিবি না? তখন তিনি বললেন, ফিরে বসে, ও প্রভু তুমি তো আছো তাহলে? বললো, হ্যাঁ আমি তো আছি, কিন্তু তুই তো আমার পরীক্ষা নিলি আমায় আছি কিনা। বলছে, তাহলে আমায় বর দাও। বললো, না, তুমি তো তোমার পূর্ণ কর্ম করনি, তুমি আর 1 বালতি জল দিলে আমি তোমাকে নিশ্চয়ই বর দিতাম, তোমার সাথে গল্প করতাম, কিন্তু আমি আছি, আমি তোমায় ডেকে তোমাকে শুনিয়ে দিলাম। এই জন্য 2024
1 থেকে 9 সংখ্যার যে কটা লোক আছে না কেন, মেষ থেকে মীন পর্যন্ত যে কটা রাশির লোক আছে কিনা, ডেডিকেটেডলি কাজটা করে যেতে হবে। এবং কাজের বিনিময়ে আমি কি পাচ্ছি এটা চিন্তা করলে হবে না। আমি কাজটা করে যাই এবং কাজটা কাজের মতো করে করো, ফলটা ঠিক উঠে আসবে। 2024-এ না আসুক, 2025-এ তো আসবে ডেফিনেটলি, তাই না? না অবশ্যই, মানে আমার খুব ভালো লাগছে। এবার আমি তোমার তবে একটা জিনিস তুমি যেহেতু বললে তোমার ভিউয়ার্সদের সুবিধার্থে, আমি একটা বাচ্চা ছেলেরাও তোমার ভিউয়ার্স, তো তারা বলবে কাকু আমাদের নাম্বারগুলো তুমি কেন বললে? তো নাম্বার 1 কিন্তু এই বছর একটা ভালো পজিশনে যেতে চলেছে। নাম্বার 1 মানে বার্থ ডেট হচ্ছে, মানে এটা তোমাকে দেখতে হবে যে 1 তারিখে যাদের জন্ম, 10 তারিখে যাদের জন্ম, 19 তারিখ যাদের জন্ম, 28 তারিখ যাদের জন্ম। এটা কি শুধু জন্মের তারিখটা, জন্ম মাস ইয়ার? না, শুধু জন্মের তারিখটা, মানে আমরা বার্থ নাম্বার নেব। আমরা যদি জন্মের তারিখ, মাস আর সাল তিনটেকে যোগ করে যদি আমরা একটা নাম্বার ডিজিটে নিয়ে আসি, সেটা হবে ডেস্টিনি নাম্বার। মানে ওটা হচ্ছে তোমার ডেস্টিনেশন, তুমি কোন নাম, তুমি কোথায় গিয়ে পৌঁছবে। হয়তো দেখা গেল তোমার নাম্বার 1 তোমার হচ্ছে, একটু আমাকে উদাহরণ দাও। একটা উদাহরণ তোমাকে আমি দিতে পারি। ধরো নাম্বার 1 তুমি লোক, এবার নাম্বার 1 এর লোকের সাথে নাম্বার 1 লোকেরা কি করতে পারে, এরা ভালো কনসালটেন্ট হয়, এরা ভালো লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে। এরা কমিউনিকেট করতে জানে, হাউ টু কমিউনিকেট। এরা না একটা কাজকে গুছিয়ে করে নিতে জানে, আবার এরা জানে কিভাবে কাজটাকে আমাকে বের করে আনতে হবে। তো এই কোয়ালিটিসগুলো 1 নম্বর লোকের মধ্যে থাকে। 1 নম্বর লোকেরা খুব বেশি কথা বলে না, এরা একটু চাপা হয়, এরা অবজার্ভ করতে খুব পছন্দ করে, যে আমি দেখি এর মধ্যে কি আছে অবজার্ভ করে তার মধ্যে ভেতরকার কোয়ালিটি সে কিন্তু তৈরি করে আনতে পারে। কেমন? তো এই বিষয়গুলো কিন্তু 1 নম্বর লোকের মধ্যে ভীষণ পরিমাণে থাকে। এবার 1 নম্বর লোকের মধ্যে এরা প্রচণ্ড ইগোয়েস্টিক হয়। তুমি দেখে নাও, আজকে বিল গেটসকে তুমি দেখে নাও, নাম্বার 1। ইলন মাস্ককে তুমি দেখো, নাম্বার 1, সব থেকে ইগোয়েস্টিক পারসন। তিনি এত ইগো, তার জন্য তিনি কত কর্মী ছাঁটাই করে দিলেন তার একটা ইগোর জন্য। তো বুঝতে পেরেছো? তো এই 1 নম্বরের লোকেরা, ইলন মাস্ক, তো এরা সবসময় 1 নম্বর হতে চায়। এরা ডমিনেট করে এরা তোমার ওপরেই থাকতে চায়, এরা তোমার নিচে কোনোদিন থাকতে চাইবে না। এবার এটা যদি তোমার বার্থ নাম্বার হয়, এবার তোমার ডেস্টিনি নাম্বারও যদি 1 হয়, তাহলে খুব সুবিধে, তাহলে তুমি একটা প্রপোর্শনের জায়গায় পৌঁছে যাবে। বাট তোমার ডেস্টিনি নাম্বার 5 আর তোমার বার্থ নাম্বার 1, তাহলে হয়ে গেল কি, তুমি প্রচণ্ড ব্যবসায়িক হয়ে গেলে, ক্ল্যাশ হয়ে গেল। কারণ রবি আর একটা রবির সংখ্যা আর একটা বুধের সংখ্যা। বুধ বলছে আমাকে খুব তাড়াতাড়ি কাজটা জেনারেট করতে হবে, রবি বলছে আমাকে আস্তে আস্তে জেনারেট করতে হবে। এই যে ক্ল্যাশ, এই ক্ল্যাশটা কোথাও না কোথাও কাজ করে। তার মানে তোমার ডেস্টিনেশনে পৌঁছতে গেলে তুমি তাহলে কাকে তোমাকে ধরতে হবে, বার্থ নাম্বারকে ধরবে না ডেস্টিনি নাম্বারকে ধরবে? ডেস্টিনি নাম্বার আমার ডেস্টিনি, ওটা আমার ডেস্টিনেশন। তাহলে আমাকে ওই ডেস্টিনেশনে পৌঁছতে গেলে আমার ওই বার্থ নাম্বারের উপর হাঁটতে আমাকে ডেস্টিনেশনে পৌঁছতে হবে। বুঝতে পেরেছো বিষয়টা? যার জন্য এইগুলো আমাদের সুবিধা হয় কি, ধরো 1-এর সাথে 6, যার বার্থ নাম্বার 1 এবং কিন্তু ডেস্টিনি নাম্বার 6। আমি বললাম তুমি ভালো অভিনয় করতে পারবে, বা তুমি ভালো গান গাইতে পারবে, বা তুমি ভালো বাদ্যযন্ত্র বাজাতে পারবে, তাহলে তোমার এই জন্য এই প্রফেশনটা তোমার জন্য বেস্ট হতে পারে। 1-এর সাথে 9, ভালো অ্যাডমিনিস্ট্রেটর। আচ্ছা, এবার তুমি বলছিলে যে ডেস্টিনি নাম্বার 1-এর একটা বৈশিষ্ট্য বলছিলে, একটু যদি ছোট করে ডেস্টিনি নাম্বারগুলোর কিরকম ছোট ছোট বৈশিষ্ট্য হয় আমাকে না। ডেস্টিনি নাম্বার দেখো 1 থেকে 9-এর মধ্যেই সব থাকবে, তুমি 9-এর বেশি আর কিছু যাবে না। সেটা না, আমি বলছি ধরো 2-এর ক্ষেত্রেই। হ্যাঁ, 2-এর ক্ষেত্রে যেমন কি, 2-এর ক্ষেত্রে ডেস্টিনি নাম্বার কি, বা তোমার সাথে, কারণ দর্শকরা এখন অডিয়েন্স ডেফিনেটলি ক্যালকুলেশন করতে বসে গেছে, আমি শিওর। হ্যাঁ, বসে গেছে, ঠিক আছে। তো এবার যা 2 হবে 3 হবে, তার একটু মন খারাপ লাগবে, তারা হয়তো ভাবছে যে সম্রাট স্যারের কাছে যাব, আগে একটু জেনে নিই। না, আসতেও হবে না, এটা বাড়িতে বসেই করতে পারবে। দেখো 1 সংখ্যার লোকেরা তো এটা, আমি তো একটা 1 সংখ্যার পারফর্মা বলে দিলাম। যারা 2 সংখ্যা হয়, এরা ভীষণ কেয়ারিং হয়। 2 সংখ্যাটা মায়ের নাম্বার, অ্যাকচুয়ালি মাদারকে রিপ্রেজেন্ট করা হয়। এরা ভীষণ কেয়ারিং হয়, এরা তোমাকে নিয়ে বুঝবে, এরা তোমাকে বুঝতে চাইবে, তোমাকে যত্ন করতে চাইবে, তোমার খিদে পেলে তোমাকে এরা খাওয়াবে। তো এর নিজের পকেটে পয়সা না থাকলেও এরা ধার করে এনে তোমার উপকার করে দেবে। তো এটা নাম্বার 2-এর একটা ক্যারেক্টার। আবার নাম্বার 2 এরা প্রচণ্ড ফ্রাস্ট্রেটিং হয়, এরা প্রচণ্ড ইরিটেটিং হয়। এদের মধ্যে আবার কি হয়, মেন্টাল ইমব্যালেন্স খুব থাকে। এরা খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায় খুব তাড়াতাড়ি, ডিপ্রেশনের রোগের শিকার হয় এরা খুব তাড়াতাড়ি। তার কারণ এদের মধ্যে মমতা, তো এরা খুব ইমোশনাল একটা নাম্বার। 2টা না খুব ইমোশনাল নাম্বার, এই জন্য 2-এর সাথে খুব ভালো সম্পর্ক যায় 6-এর। 2 আর 6, মানে 6 যদি ডেস্টিনি নাম্বার হয়, 2 যদি বার্থ নাম্বার হয়, তাহলে জমে ক্ষীর। তাহলে সে মানে তুমি জানো না সে মানে কি ঘটনা ঘটিয়ে দিতে পারে, মানে তাকে ছোঁয়া আর 5 জনের পক্ষে সম্ভব নয়। 2 আর 6 যদি, মানে 2 যদি কারো বার্থ নাম্বার হয়, 6 যদি ডেস্টিনি নাম্বার হয়। আবার 2-এর সাথে সব থেকে প্রবলেম হয়ে যায় যদি 2-এর সাথে 8-এর কম্বিনেশন হয়ে যায়। 8 মানে স্যাটার্ন আর 2 মানে চন্দ্র। চন্দ্র সব থেকে ফাস্টেস্ট একটা প্ল্যানেট, আর স্যাটার্ন সব থেকে স্লোয়েস্ট একটা প্ল্যানেট। চন্দ্র 2.25 দিনে একটা রাশি পরিবর্তন করে, আর সেই রাশিটা পরিবর্তন করতে শনির লাগে 2.5 বছর। বুঝতে পারছো তার মানে কতটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস চন্দ্র। আর সাথে আমি বুঝতে পারছি তোমার চর্চাটাও কতটা
ফ্লুয়েন্টলি বলে যাওয়া এত সহজ নয় না, এটা তো একটা বটেই। দেখো, পড়াশোনা প্রচন্ড করতে হয়। এখন তুমি আমার বাড়ি গেলে বুঝবে যে তোমাকে বসতে দিয়ে তো কম পারবো, আমার বইয়ের জায়গা যা বেশি পড়ে রয়েছে। তো আমাদের আর আপগ্রেডেশন হতে হয়, প্রচন্ড পরিমাণে আপগ্রেডেড হতে। আজ থেকে 10 বছর আগে যে সমস্যাটা ছিল, আজকের সমস্যা পাল্টে গেছে। কেন সমস্যা পাল্টে গেছে? তাহলে আমাকে একটা খুব দুঃখের একটা এক্সপিরিয়েন্স বলতে হবে তোমার এখানে, আমি সেটা বলবো। হ্যাঁ, আগে আমরা এইগুলো করে নিই। 3 যদি হয়, 3 মানে বৃহস্পতির সংখ্যা, 3 মানে জ্ঞানী। এরা এডুকেশনকে পছন্দ করে, বা এডুকেশন যদি এদের নাও থাকে তো ডিফারেন্ট এডুকেশন, বা এরা কোনো না কোনো ভাবে কিছু না কিছু শিখে নেওয়ার এদের মধ্যে একটা এবিলিটি থাকে। আবার এরা প্রচণ্ড ভালো ম্যানেজ করতে জানে, এরা ম্যানেজ মাস্টার হয়। দেখবে 3 সংখ্যার লোক যদি তোমার ইউনিটে যদি কোনো 3 সংখ্যার লোক হয়, দেখবে সে খুব ভালো ম্যানেজ করছে, তোমার সব কাজ সে করে দিচ্ছে, ভালো ম্যানেজমেন্ট সে বোঝে। আবার এরা ফাইন্যান্সিয়াল ট্রেডে এরা খুব ভালো কাজ করতে পারে। 3-এর সাথে যদি 8-এর মানে যদি কম্বিনেশন হয়, তাহলে তাদেরকে আটকানো খুব মুশকিল। তারা বিদ্বান হয়, তারা এপিজে আব্দুল কালাম এর মতো হয়ে যায়, কারণ উনিও তো 3 সংখ্যার লোক। তো এই হচ্ছে বিষয়। তো এদের মতো বিদ্বান হয়ে যায়। তো এরা এডুকেটর হয়, এরা ফাইন্যান্সের একটা অ্যাডভাইজার হয়, এরা ফাইন্যান্সিয়াল এক্সপার্ট হয়। মানে পড়াশোনা সংক্রান্ত যা, মানে সে তুমি তথ্য বলো, তুমি যদি শাস্ত্র বলো, শাস্ত্র সম্পর্কেও জানে, অর্থনীতি বলো, অর্থনীতি সম্পর্কেও জানে, রাজনীতি মানে রাজনীতিও জানে। আর 3 সংখ্যার লোক দেখবে তুমি বাড়িতে, যদি তোমার বাড়িতে কেউ থাকে 3 সংখ্যার লোক, কাকু জেঠু কেউ থাকে, দেখবে খবরের কাগজের প্রথম পাতা থেকে শেষ পাতা শেষ। এটা 3 সংখ্যার লোকের একটা বৈশিষ্ট্য। 4 সংখ্যার লোকেরা হচ্ছে ভীষণ ডমিনেটিভ লোক। এরা অ্যাডমিনিস্ট্রেটর, মানে ডেস্টিনি নাম্বার 4 না, শুধু বার্থ নাম্বার 4 যদি। আচ্ছা, আমরা কি এগুলো শুধু বার্থ নাম্বারই বলছি? বার্থ নাম্বার দিয়ে ডেস্টিনি নাম্বার তো আমাদের ধরতে নেই, কারণ ডেস্টিনি নাম্বারটা হচ্ছে আমার ডেস্টিনেশন, যেটা আমি তোমাকে বুঝিয়ে দিলাম প্রথম নাম্বারে একটা। তো যা হবে বার্থ নাম্বার মানে তোমার একটা বার্থ ডেট আছে, তো ব্যাস ওই ডেটটাকে আমরা ধরে নেব। কারো 1 থেকে 31-এর মধ্যে যে ডেটে জন্ম সেটা তার বার্থ নাম্বার, ব্যাস। এবার এটাকে যোগ করে আমাকে সিঙ্গেল ডিজিটে আনতে হবে। তোমার যদি 31 তারিখ জন্ম হয়, তার মানে 3 আর 1 4, এই নাম্বারটা 4 আমি বলছি। তাহলে এই 4 মানে রাহু ডিনোট করছে। 4 এরা খুব ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস হয়, এরা একটা জায়গায় স্টেবল থাকতে পছন্দ করে না, কিন্তু এরা চরচর করে কি করে উপরে উঠতে হয় সেটা এরা খুব ভালো করে জানে। আর এরা যেটা করে, এরা খুব হুটোপাটা করে ফেলে, এমন কিছু হুটোপাটা করে ফেলে যার জন্য এদের ভালো সফলতাগুলো এদের হাতের কাছে ঘুরে বেড়ায়, কিন্তু এরা দেখতে পায় না। আবার এরা কিন্তু খুব ভালো রাজনীতিবিদ হয়। 4-এর সঙ্গে তুমি কিন্তু রাজনীতিতে কোনোদিন পারবে না। আবার এরা যদি মনে হয় এরা ভালো জাজ হতে পারে, এরা ভালো লয়ার হতে পারে, এরা অ্যাডভোকেট বা সমাজের যারা ধরো IPS IAS আছে, তারা কিন্তু সবই রাহু সংখ্যার লোক। তার কারণ রাহু মানে হচ্ছে রাহু তো অ্যাকচুয়ালি টাইমকে নির্দেশ করে। ঘড়ির বড় কাটাকে রাহু বলা হয়, ঘড়ির ছোট কাটাকে কেতু বলা হয়। তাহলে ঘড়ির বড় কাটা তার মানে সময়কে নির্দেশ করে। এই জন্য দেখবে 4 সংখ্যার যারা লোক, মানে আমি জানি না তোমার কি সংখ্যা, তো 4 সংখ্যার যারা লোক হয় তারা খুব পাংচুয়াল হয়, এবং তারা কাজের দিক থেকে ভীষণ ডেডিকেটেড হয়, এবং তারা ভীষণ কিউরিয়াস হয় এদের কাজের ব্যাপারে। পান থেকে চুন খসলে এদের মাথা গরম হয়ে যায়। এইটা হচ্ছে 4 সংখ্যার একটা ভাবনা। 4 সংখ্যার লোকেরা শেয়ার মার্কেটে দুর্ধর্ষ, পারবে না তুমি এদেরকে সামলাতে। মানে এরা তো অ্যাকচুয়ালি 4 তো রাহুর সংখ্যাই তো শেয়ার মার্কেট, রাহুই তো শেয়ার মার্কেটকে ট্যাকেল করে, রাহু অ্যাকচুয়ালি শেয়ার মার্কেটকে ট্যাকেল করে। আসবো এগুলো, হ্যাঁ, এগুলো যদি আবার রাহু নিয়ে যদি তোমাকে আসতে হয়, তাহলে একটা এপিসোড পুরোপুরি চলে যাবে। কারণ ওটা মানে হচ্ছে পুরো শেয়ার মার্কেট। মানে এই ধরো 4 নাম্বারের লোকেরা যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, তাহলে তার জন্মছকে রাহু কোথায় বসে রয়েছে। একটা ছোট্ট আমি একটা এক্সাম্পল, মানে 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে দিয়ে বেরিয়ে যাবো। রাহু যদি জলরাশিতে বসে থাকে, তাহলে তার শিপিং ইন্ডাস্ট্রিতে তার হয়তো ইনভেস্ট করা উচিত। রাহু যদি বুধকে নিয়ে যদি পৃথ্বীতত্ত্বে বসে থাকে, তাহলে তার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট, JP মর্গানের শেয়ার কেনো, তুমি HDFC শেয়ার কেনো, তুমি নিফটি 50-তে যাও। পড়াশোনা করতে হয় এগুলো আমাদেরকে। হ্যাঁ, তো কাজেই এবার তুমি সুইগিতে না জোম্যাটোতে তুমি ইনভেস্ট করবে, নাকি তুমি ফাইন্যান্সিয়াল ট্রেডে ইনভেস্ট করবে, নাকি তুমি টাটা স্টিলে, নাকি তুমি অটোমোবাইল সেক্টর টাটা মোটরসে তুমি ইনভেস্ট করবে, না কিয়া মোটরসে ইনভেস্ট করবে, কোথায় তোমার ইনভেস্টমেন্ট আসবে? রাহুর উপর। আর এই 4 সংখ্যার লোকেরা এরা ভালো ফাইন্যান্সিয়াল এক্সপার্ট হয়, আর এরা জানে হাউ টু মেক মানি। আচ্ছা, বুঝলে তো, এরা জানে হাউ টু মেক মানি। তো এই জন্য 4 সংখ্যার লোকেরা ভীষণ সুন্দর একটা জায়গায় লিড করতে থাকে। আর এদের সাথেও যদি ডেস্টিনি নাম্বার 8 হয়ে যায়, তাহলে আর সামলায় কে? তাহলে তো এরা তো একদম তারই পার করে দেবে আর কি, বুঝতে পেরেছো? এরকম একটা জায়গা। যদি 5 সংখ্যার লোকেরা হয়, 5 সংখ্যার লোকেরা এরা ভীষণ ব্যবসায়িক, এরা জানে হাউ টু মেক মানি, এরা জানে হাউ টু মানে একটা ব্র্যান্ডকে কীভাবে এস্টাবলিশ করতে হয়, এরা ভীষণ বুদ্ধি দিয়ে কাজ করতে পছন্দ করে, এরা ভীষণ টকেটিভ হয়, এরা কথা বলতে খুব পছন্দ করবে। আবার এরা ভালো কমিউনিকেটর হয়, এরা এত ভালো কমিউনিকেট করবে তোমার মাথার মধ্যে দাদা বানিয়ে দেবে। তো এই হচ্ছে 5 সংখ্যার লোক। আর 5 সংখ্যার লোকের সাথে তুমি যদি কথা বলো, তাহলে খুব একটা বেশি পেরে উঠবে না। এই জন্য 5 সংখ্যার লোক দেখেছি ভালো কমিউনিকেটার, তারপরে এরা ভালো অ্যাডমিনিস্ট্রেটর, এরা ভালো সাংবাদিক, এরা ভালো কন্টেন্ট ক্রিয়েটার 5 সংখ্যার লোকেরা। এবং ক্রিয়েটিভ পার্টে দেখবে 5 সংখ্যার লোককে অনেক বেশি পাওয়া যায়, মানে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের ক্ষেত্রে অনেক বেশি পাওয়া যায়। 6 সংখ্যার লোককে আবার তুমি একটু দেখবে একটু ভোগী টাইপের লোক।
আচ্ছা, একটু বেশ সফিস্টিকেটেড, বাজারের দামি মাছটা খাওয়া, হ্যাঁ, দামি গাড়িটা চড়া, দামি দামি পোশাক আশাক, একটা দামি পারফিউম ইউজ করা, ভালো সুগন্ধি। এদের দেখবে এরা যখন 6 সংখ্যার লোককে রাস্তায় বেরোবে, এদের গা থেকে সুগন্ধি বেরোচ্ছে, কত ভালো ভালো গন্ধ বেরোচ্ছে। তার কারণ এরা প্রচণ্ড টিপটপ থাকতে পছন্দ করে। এই 4 সংখ্যার লোকেরাও কিন্তু আবার খুব টিপটপ থাকতে পছন্দ করে। 4 সংখ্যার লোকেদের আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে এরা যদি ঢিলাঢালা জামা কাপড় পরে, তাহলে এদের রাহুর যে মানে এবিলিটি, সে রাহুর এবিলিটি নষ্ট হয়। তাহলে এদের যে ডেস্টিনেশন বা এদের যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে এরা স্থির থাকতে পারে না। এই জন্য এদেরকে স্লিক জামা কাপড় পরতে হয়, টাইট ফিটিং জামা কাপড় পরতে হয়, অর্থাৎ হাওয়া যাতে আমার শরীর থেকে পাস কম হয়, রাহুকে ইনট্যাক্ট রাখতে হবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে 4 সংখ্যার। আবার 6 সংখ্যার যেটা আমি বলছিলাম, যে এরা প্রচণ্ড ভোগী হয়, এরা পয়সাকেও প্রচণ্ড পছন্দ করে, আবার এরা ত্যাগী। তার মানে আমি ভোগও করবো, আবার প্রয়োজনে ত্যাগও করবো। 6 সংখ্যার লোকেরা একা খেতে পছন্দ করে না। আর 6 সংখ্যার লোকেদের একটা সমস্যা হচ্ছে, তোমার টাকায় খাবে না, আমার টাকায় আমি তোমাকে খাওয়াবো, তোমার টাকায় আমি খাবো না। এটা হচ্ছে 6 সংখ্যার একটা ক্যারেক্টার। কি বললাম, বুঝতে পেরেছো? এরা প্রচণ্ড জ্ঞানী হয়, প্রচণ্ড আধ্যাত্মিক হয়, স্পিরিচুয়াল হয়। আবার এরা প্রচণ্ড ভালো ডাক্তার হয়, কারণ 6 সংখ্যা মানে শুক্রের সাথে তো শুক্র, শিবের শুক্রাণু থেকে শুক্রের জন্ম হয়েছে, এই জন্য তার নাম শুক্র। তো এবার যেহেতু শিবের পুত্র তিনি, এবং শিব মহামৃত্যুঞ্জয়ের যে পুরো যে পাঠ, সেই মহামৃত্যুঞ্জয়ের পুরো পাঠ অর্থাৎ মেডিকেল শাস্ত্রটা পুরোটাই শুক্রকে শিখিয়ে দিয়ে গেছিলেন। মেডিকেল শাস্ত্রটা তিনি পুরোটাই শুক্রকে শিখিয়ে দিয়ে গেছিলেন। অর্থাৎ তিনি বলেছিলেন, দৈত্যরা বা দানবেরা বা দেবতারা যারাই প্রাণ হারাবে, তুমি তাদেরকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারো, এই নাও তার বিদ্যা। তো শুক্র যেহেতু মহামৃত্যুঞ্জয় জানে, তার মানে শুক্রের লোকেরা, এখন যদি আমি সেটা মেডিকেল টার্মে চলে আসি, তাহলে এরা ভালো মেডিকেল একজন ডক্টর হতে পারে, বা এরা ভালো এমআর হতে পারে, বা মেডিকেল ফিল্ডে এরা জড়িত থাকতে পারে। কেমন? আবার 6 সংখ্যার লোকেরা দেখবে জলের কাজের সাথে যুক্ত হয়েছে, জাহাজের কাজের সাথে যুক্ত, বড় বড় ব্যবসার সাথে যুক্ত, মিষ্টির দোকানের সাথে যুক্ত, খাবারের ব্যবসার সাথে যুক্ত, বড় বড় রেস্টুরেন্ট, হোটেলের লোক, বা তোমার ট্রাভেলের যে সমস্ত যারা কাজকর্ম করছে, বা ট্যুরিস্ট স্পটে যে সমস্ত বড় বড় হোটেল ইন্ডাস্ট্রি যেগুলো গড়ে উঠেছে, এরা হোটেল ইন্ডাস্ট্রির সাথে খুব ভালো চলে যেতে পারে। হসপিটালিটি ম্যানেজমেন্টে এরা দারুণ। তো এটা হচ্ছে 6 সংখ্যা। এবং এই 6 সংখ্যা না, একটা জিনিস 6 সংখ্যা জানে না, যে কিভাবে পয়সাটাকে গচ্ছিত রাখতে হয়। কারণ 6 সংখ্যা টাকাকে খালি উড়িয়ে দিতে পছন্দ করে, এটা আবার 6 সংখ্যার একটা খুব নেগেটিভ পার্ট। আবার যদি তুমি 7 সংখ্যায় আসো, 7 সংখ্যা নিয়ে আমরা একটু বললাম, এটা সাইকিক নাম্বার। এরা যে কোনো জিনিসের গভীরে চলে যাবে, আর এরা যে জিনিসটা করে এরা বুঁদ হয়ে করবে। আর দেখবে 7 সংখ্যার লোকেরা প্রচণ্ড স্টুডিয়াস হয়, এরা যে কোনো রিসার্চের কাজের সঙ্গে এরা যুক্ত থাকতে পারে, বা এরা স্পোর্টসের সাথেও এরা যুক্ত থাকতে, কারণ এরা ফিজিক্যাল ফিটনেসের সাথে একটা কানেকশান একটা রয়েছে। তো 7 সংখ্যার লোকেরা প্রচণ্ড ফিটনেস ফ্রিকও হয়। এবং দেখবে এখনও MS ধোনি প্রচণ্ড পরিমাণে মানে এখনও খেলাধুলো করে বেড়াচ্ছে ফিটনেসের জন্য। মাঝে মধ্যে তিনি আর্মির বেস ক্যাম্পে চলে যায়, গিয়ে তাদের সাথে থেকে আসে। তার কারণ বডি ওয়ার্ক করতে এরা খুব পছন্দ করে। আর যে কোনো হার্ড ওয়ার্ক, স্টেনার্স ওয়ার্ক দিয়ে দাও এদের উপর, এরা করে দিয়ে বেরিয়ে চলে যাবে, তোমাকে একদম ফ্রি, ভাই আমার আর কোনো চাপ নেই। তো এরা জানে কিভাবে ভালো কাজ বা মানে গুরুত্বপূর্ণ কাজকে আমি কিভাবে নিয়ে আসতে পারি। আর এরা খুব ভালো রিসার্চার হতে পারে, এরাও ভালো ক্রিয়েটার হতে পারে, এরা ভালো ইনভেন্টার হয়। সব থেকে বড় কথা, এরা অনেক কিছু এমন কিছু ইনভেন্ট করে দেবে যা আর 5 জনের মাথায় আসেনি। তো এটা 7-এর একটা খুব ক্যারেক্টার। 7 সংখ্যার লোকেরা ভীষণ স্টুডিয়াস হয়, এরা পড়াশোনায় প্রচণ্ড ভালো হয়, এবং এরা গান বাজনাতে প্রচণ্ড ভালো হয়। যে ট্রেডে দেবে না কেন, এরা সেই ট্রেডের তুখোর জায়গায় চলে যেতে পারে। তার কারণ এরা বুঁদ হয়ে কাজ করে। তুমি বই পড়তে দাও, এরা দেখবে ঘন্টার পর ঘন্টা বইটা পড়ে যাচ্ছে। একটা বই এরা আগে শেষ করবে, তারপরে হয়তো উঠে খেতে যাবে। তো এইরকম একটা প্যারামিটার এই 7 সংখ্যার লোকেদের সঙ্গে চলে। আর তুমি যদি 8 সংখ্যা বলো, তাহলে এরা তো কি বলবো, এরা কখনো ক্লান্ত হয় না, এদের ক্লান্তি নেই, এরা চলেই বেড়াচ্ছে। হ্যাঁ, এদের জীবনে ডেভেলপমেন্টটা খুব দেরিতে আসে। 8 সংখ্যার লোকেদের খুব স্ট্রাগল একটা লাইফে। এদের যখন জন্ম হলো, জন্মের পর থেকে 20 বছর পর্যন্ত এদের একটা এমন স্ট্রাগল থাকে যেটা আর 5টা লোক করতে পারবে না। মানে তোমার আমার পক্ষে করাটা খুব অসাধ্য হয়ে যাবে। মানে আমরা হয়তো তাহলে হারিয়ে গিয়ে মূল স্রোত থেকে অন্য দিকে চলে যাব, মানে নেশা টেশা করে নর্দমায় পড়ে থাকবো, এরকম একটা ব্যাপার। মানে এতটা স্ট্রাগলফুল লাইফ কিন্তু আটকে পেতে হয়। কিন্তু তারপর এদের যে জার্নিটা শুরু হয়, একটা অসাম একটা জার্নি। মানে এরা ওই যে বললাম না, একটা ইনফাইনাইট লুপ। এরা জানে আমি ইনফাইনাইট ওয়েতে কাজ করব, ইনফাইনাইট জায়গায় গিয়ে আমি রাজ করব। তো এদের ডেভেলপমেন্টটা অনেক দেরিতে আসে, কিন্তু এরা পায় প্রচুর ডেভেলপমেন্ট। আর এরা যখন ডেভেলপমেন্ট পেয়ে যাবে, বা এরা যদি সমাজের শীর্ষ জায়গায় চলে যায়, তো সেই জায়গা থেকে নামানো খুব কঠিন। মিস্টার মোদিকে তুমি আজকে বলো না, কোন রাজনৈতিক দল আছে মিস্টার মোদিকে নামিয়ে দেবে? পারা যাবে না, সম্ভব নয়। তার কারণ এদের মাথার মধ্যে সেই বুদ্ধিটা রয়েছে। এরা প্রচণ্ড ভালো রাজনীতিবিদ হয়। এরা ভালো মানে প্রয়োগ নীতিতে এরা খুব ভালো। কিভাবে অ্যাপ্লাই করব আমি, এরা অ্যাপ্লাইটা খুব ভালো জানে। কিন্তু এরা ভীষণ সৎ হয়, এদের ভালো অরা হয়, এরা প্রচণ্ড সায়েন্টিফিক হয়, এরা ভীষণ লজিক্যাল হয়। আবার তুমি দেখবে 8 সংখ্যার লোকেরা একটু কসাইয়ের সাথে যুক্ত থাকে। তার কারণ 8 নাম্বারটা কিন্তু মিটকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ মাংসকে রিপ্রেজেন্ট করে। এই জন্য তুমি দেখবে বড় বড় মাংসের দোকানে 8 নাম্বারের একটা কানেকশান তুমি কিন্তু খুঁজে পাবে। কেমন? হ্যাঁ, তো জানি না এগুলো তুমি ভালো করে দেখো কিনা।
আট সংখ্যা ভালো করে পাবে। আর তুমি দেখবে ম্যাক্সিমাম মুসলিমরা আজকে কসাই হয় এবং তাদের যে নাম্বার সেই নাম্বারের মধ্যে 7, 8, 6 লেখা থাকে, 786 লেখা থাকে, তার মানে মাঝখানে কিন্তু ওরা 8কেই রেখেছে, আচ্ছা, ইনফাইনাইট নাম্বারকেই রেখেছে। তো এটাও একটা মজার ব্যাপার, এগুলো আমরা কেউ দেখি না বা খেয়াল করি না। তো আটের হচ্ছে এই বিষয়টা হচ্ছে আট মাথা দিয়েও কাজ করবে, বডি দিয়েও কাজ করবে। 9 সেটা করবে না, 9 শুধু মাথা দিয়ে কাজ করবে না, 9 শুধু বডি দিয়ে কাজ করবে। 9 মাথায় রয়েছে প্রচুর বুদ্ধি, কিন্তু সে বডিকে কাজে লাগাবে। কেমন? যখন আমরা 9 লিখি, 9টা ওপরে, তারপরে তো একটা দাগ টানি, তার মানে এখানে মাথা, তারপরে যখন টানলাম তার মানে বাকিটা তার দেহ। তার মানে এরা মাথায় এরা বুদ্ধি রাখে, কিন্তু দেহ দিয়ে এরা কাজ করে। আর এরা জানে যে আমি কিভাবে ছুঁচ হয়ে ঢুকবো, ফাল হয়ে বেরোবো। আচ্ছা, কেমন? আর এরা টুকটুক 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 করে এমন শীর্ষে জায়গায় যাবে, এমন শীর্ষ জায়গায় পৌঁছবে যেটা আনএক্সপেক্টেড। এবং এটা করা উচিত আমার মনে হয়, যদি আজকে 9 সংখ্যার লোকেরা যদি এরকমভাবে স্টেনাস ওয়ার্ক করে। এবং 9 সংখ্যার লোক তুমি দেখে নাও, আজকে তারা ডিফেন্সে রয়েছে, তারা আজকে অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছে। তার কারণ বডি ওয়ার্ক, তো এরা মাথায় বুদ্ধি রাখে কিন্তু বডি দিয়ে কাজ করে। আজকে একজন আইপিএস, তাকে তো মাথাতেই বুদ্ধি রাখতে হবে, আইএসকে তো মাথাতেই বুদ্ধি রাখতে হবে, কিন্তু বডির তার এমন ল্যাঙ্গুয়েজ থাকবে যে আর 5 জন তাকে দেখে ভয় পাবে বা সে যাতে ম্যানেজ করতে পারে। তাই তো, বুঝতে পারছো তো? এই 9 সংখ্যা, তো 9 সংখ্যার লোকেরা ভালো খেলোয়াড় হয়, 9 সংখ্যার লোকেরা ভালো সঙ্গীতজ্ঞ হয়, এরা ভালো জিমন্যাস্টিকে এরা খুব ভালো করতে পারে, তারপরে যে কোনো ফিজিক্যাল ফিটনেসে এরা খুব ভালো, এরা ভালো যোগী হয়ে যেতে পারে, আবার এরা ভালো সাধু হয়ে যায়, জানো তো? তার কারণ এরা একটা সময় এরা সংসার থেকে এদের বিতৃষ্ণা চলে আসে নাম্বার 9-এর, এবং এরা সংসার ছেড়ে গিয়ে এরা একটা সময় সাধন ভোজনে চলে আসে, বা এরা অকাল্ট সায়েন্সকে এরা প্রচণ্ড পরিমাণে কানেক্ট করে নেয়। তো এই হলো 1 থেকে 9-এর একটা প্রফর্মা। 2024-এ তোমার যেটা প্রশ্ন সেটা আমি ছুঁয়ে যাব। 1 সংখ্যা খুব ভালো পাবে, কিন্তু জুলাই মাসের পর থেকে। 2 সংখ্যার লোকেরা পাবে ভালো আফটার অগাস্ট। 3 সংখ্যার যারা জাতক জাতিকা 2024-এ তাদের খুব ভালো হবে, একদম গোড়া থেকেই তাদের ভালো শুরু হয়ে গেছে, তারা সেটা ফিলও করছে, তোমাকে হয়তো মেসেজ করে জানাবে হয়তো। 4 সংখ্যার যারা লোক রয়েছে তারা 2024-কে আলাদাভাবে গেইনিং পার্টে নিয়ে যাবে, তার কারণ শনিবাতে রাহু, কুজবাতে কেতু। কারণ শনির মতো আচরণ করে রাহু, আর কেতু মঙ্গলের মতো আচরণ করে। তাহলে বছরটা 2024, 2 আর 2 4, 4 আর 4 8, তার মানে এটা স্যাটার্নের ইয়ার। তাহলে শনির যখন বছর, তার মানে সেই শনির বছর দিয়ে তুমি যখন হাঁটছো, তার মানে এখানে তো একটা 4, তো এখানে একটা প্লাস তো পাবেই, কারণ শনিবাত, ও তো শনির বন্ধু, তো সব থেকে বেশি ও শনির মতো করে আচরণ করে। তাই রাহুর যারা সংখ্যা, তারা শনির বছরে আলাদাই কিছু ইমপ্রেসিভ কিছু জায়গা মাইলস্টোন পেতে পারে। এবছর তাদের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অনেক বাড়বে, এবছর নতুন নতুন কর্মের দিকে তাদের ঝোঁক আসবে, এবং নতুন নতুন উইংস তাদের জন্য খুলতে আরম্ভ করেছে। নাম্বার 5 কিছু আলাদা একটা ভালো মাইলস্টোন তৈরি করবে আফটার জুনের পর থেকে একটা ভালো মাইলস্টোন কিন্তু চলবে। এবং আমরা অলরেডি দেখতে পেয়েছি যে শাহরুখ খানের একটা ডুঙ্কি অলরেডি হিট করতে আরম্ভ করেছে। নাম্বার 5 অলরেডি বছরের প্রথম থেকেই একটা হিটের দিকে আসছে, তো এটাও একটা খুব ভালো খবর। নাম্বার 6 এই বছর আলাদা রুল করবে, খুব ভালো রুল করবে, দারুণ কিছু ফাইন্যান্সিয়াল গেইনিং পার্টে তারা চলে আসবে। বাচ্চাদের পড়াশোনার জায়গা প্রচণ্ড ভালো হবে, যারা কর্ম খুঁজছিলেন তাদের কর্মের জায়গা অত্যন্ত ভালো হবে, যারা পয়সা বাড়াতে চাইছিলেন, যে এখন অনেক দিন হয়ে গেল 20 টাকায় আটকে রয়েছি, 25 হলে ভালো হতো, তো সেটা এবার 20 থেকে 25-এর দিকে আস্তে আস্তে টার্ন হবে। যারা 7, তাদের জন্য এই বছরটা একটু স্ট্রাগলের, তাদের কিছু সাইকিক প্রবলেম এই বছর হয়ে যেতে পারে। এবং এই বছর মোটামুটি অগাস্ট পর্যন্ত 7 নাম্বারের খুব একটা ভালো যাবে না, কিন্তু অগাস্টের পর থেকে একটা অন্যরকম একটা আঙ্গিক আসছে, এবং 2025 তো 7 নাম্বারের জন্য সব থেকে রিমার্কেবল ইয়ার, সেটা আমরা পরবর্তীকালে হয়তো আসবো। 8-এর জন্য তো বছরটা সম, এবং 8কে প্রচুর স্ট্রাগল করতে হবে এই বছর, কারণ ইনফাইনাইট লুপ। তার মানে তোমাকে ওই যেটা আমি গল্পটা বললাম, 107 বালতি জল দিলে হবে না, ওই 108 বালতি জল দিতে হবে। তার মানে 2024-এর একদম 31শে ডিসেম্বর রাত্রি 11:59 অবধি তোমাকে কাজটা করে যেতে হবে, যাতে 2025-এর একদম শুরুতে তোমাকে সে অ্যাওয়ার্ডটা দিয়ে চলে যায়, যে ভাই এই নাও তোমার অ্যাওয়ার্ড। তো এই বিষয়টা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে। নাম্বার 9ও এবছর কিন্তু প্রচণ্ড ভালো করবে, তার কারণ সব থেকে বেশি যদি ভালো কেউ করে থাকে এই বছর নাম্বার 6, নাম্বার 9 অ্যান্ড নাম্বার 1। আচ্ছা, এটা তো গেল নাম্বারের কথা। এবার আমার শেষ প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, কারণ একটা দিয়ে আমরা শুরুতেই যেটা বলছিলাম অফ ক্যামেরা, যে একটা পডকাস্ট দিয়ে কখনো পারবে না, শেষ করতে পারবে না, সাবজেক্ট শেষ করা সম্ভব নয়। তো আমি বলছি, এই যে তুমি মাঝখানে বলছিলে স্টক মার্কেট, বা আমি বলছি এই যে ফিনান্সিয়াল বা ইনভেস্টমেন্ট ডিসিশন আর অ্যাস্ট্রোলজি কীরকমভাবে কানেক্টেড? কারণ আমরা তো শুরুটা করেছিলাম আমাদের যারা বয়স কম ভিউয়ার্স তাদেরকে দিয়ে, কিন্তু এখন আমি চাইছি যাদের একটু
ফ্যামিলি হয়ে গেছে, যারা একটু ফিউচারের কথা ভাবছে তাদের কথা? না, বিশ্বাস করো অরিজিৎ, এখন কেউ ফ্যামিলি বলেও না, এখন আমার কাছে উদাহরণ রয়েছে 19 বছরের ছেলে, সে এখন মার্কেটে ইনভেস্ট করে তার মানে গাড়ি বাড়ি করে ফেলেছে। এখন তো ইনফরমেশনের যুগ, এবং এখন বাচ্চা ছেলেরা, আমি এখন একটা জিনিস খুব ভালো লাগে আমার এটা দেখে, যে বাচ্চা ছেলেরা ক্লাস মানে 10-এ পড়ছে বা 12-এ পড়ছে, এই আমার গড়িয়াহাটে এসেছিল আমাকে দেখাতে, 12-এ পড়ছে, ওর মাকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে সাহায্য করে। এখনো ওর যেহেতু এখনো ডিম্যাট অ্যাকাউন্ট করার এখনো বয়সটা আসেনি, হ্যাঁ, তো এরপরে ও বলছে যে স্যার আমি কি ডিম্যাট অ্যাকাউন্ট করতে পারি? আমি নিশ্চয়ই তুমি ডিম্যাট অ্যাকাউন্ট করতে পারো। আমার স্টক মার্কেট চ্যানেল থেকে আমি এটাই বলি যে যত কম বয়সে শুরু করবে তত লাভ। এবং দেখো, এই আরেকটা জিনিস বলি, আমাদের না এই বাঙালিদের একটা খুব বাজে স্বভাব আছে। বাঙালিরা ভাবে কি জানো তো, শেয়ার মার্কেট মানেই হচ্ছে ফাটকা, ভাই পয়সা এখানে ইনভেস্ট করে দিলাম, আমার কালকেই মনে টাকা বেড়ে গেল। এই বাবা, টাকা বাড়লো না তার মানে আমার ভাগ্যটা ডবল হবে। আর এখানে না সবাই বলে কি শেয়ার মার্কেট মানে ভাগ্য। শেয়ার মার্কেট একদম ভাগ্য না, শেয়ার মার্কেট হচ্ছে একটা ক্যালকুলেশন, পুরো অ্যারিথমেটিক। তুমি যদি অঙ্ক না জানো, তুমি এখানে ইনভেস্ট করে ভাই তোমার জন্য এই জায়গার নয়, যার অঙ্ক জানা আছে তার জন্য এই জায়গাটা। তুমি একমত হবে তো আমার সাথে? কারণ এই ইনভেস্টমেন্ট তুমি কোথায় কতক্ষণ ধরে পয়সাটাকে ফাঁসিয়ে রাখবে, এটাও তো একটা হিসেব। তুমি ইন্ট্রাডে করবে না অপশন করবে না পোর্টফোলিওতে করবে, এটাও তো একটা হিসেব। আজকে যদি জ্যোতিষশাস্ত্র মতে আমি দেখি, তোমার লগ্নের দ্বিতীয় ভাব, তোমার লগ্নের একাদশ ভাব বলবে তোমার ইনকামের জায়গা কি, ঠিক আছে? এবার যদি তোমার এই লগ্নের 2 আর একাদশের সাথে যদি শনির কোনো রকম কানেকশন হয়ে যায়, তাহলে তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে। এবং রাহু যদি পৃথ্বীতত্ত্বে আর জলতত্ত্বে থাকে, তাহলে দারুণভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে। এক্ষুনি আবার তাহলে তোমার আমাদের অন্য দর্শকদেরও মন খারাপ হয়ে যেতে পারে, আমার তো রাহু অগ্নি রাশিতে বসে রয়েছে, তাহলে কি আমার হবে না? নিশ্চয়ই হবে। অগ্নি রাশিতে হলেও হবে, প্রত্যেকটা রাশিতে হতে হবে, কিন্তু শনিকে বুধের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড থাকতে হবে, বা পৃথ্বীতত্ত্বে শনি বা বৃহস্পতির মতো কোনো প্ল্যানেটকে কানেক্টেড থাকতে হবে। যদি থাকা যায় তাহলে তুমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারো। এবার চলে আসা যাক শেয়ার মার্কেটে তুমি কোথায় ইনভেস্ট করবে। তোমার দেখে নিতে হবে ষষ্ঠপতি কি দ্বাদশপতির সাথে কোনোভাবে কানেক্টেড, তাহলে অটোমোবাইল সেক্টরে ইনভেস্ট করো। দ্বিতীয়পতি একাদশপতির সাথে কি শনি কোনোভাবে কানেক্টেড, তাহলে ফাইন্যান্সিয়াল ট্রেডে ইনভেস্ট করো। যদি পৃথ্বীতত্ত্বে শনির মতো প্ল্যানেট বা বৃহস্পতির মতো প্ল্যানেট যদি পড়ে থাকে, তাহলে মাইনিং কোম্পানিতে চলে যাও, মাইনিং কোম্পানিতে তুমি ইনভেস্ট করো। কি বললাম? যদি তোমার ম্যাক্সিমাম প্ল্যানেট যদি রাহুর মতো প্ল্যানেট বৃহস্পতিকে নিয়ে বা শনিকে নিয়ে যদি জলরাশিতে বসে থাকে, তাহলে তুমি শিপিং ইন্ডাস্ট্রিতে চলে যাও, সেখানে তুমি ইনভেস্ট করো। হ্যাঁ, তুমি ক্রুজে ইনভেস্ট করো, কোনো সমস্যা নেই। বা যদি মনে হয় শুক্র জলরাশিতে রাহুর সাথে কানেক্টেড হয়ে বসে রয়েছে, তাহলে আমি ফুডের ইন্ডাস্ট্রিতে আমি ইনভেস্ট করতে পারি। যদি মনে হয় রাহু শনির সাথে বায়ু রাশিতে কানেক্টেড, বা রাহু শনিকে নিয়ে পৃথ্বীতত্ত্বে বা জলরাশিতে কানেক্টেড, তাহলে তুমি অটোমোবাইল সেক্টরে চলে যাও, তুমি টাটা মোটরসে ইনভেস্ট করো। কেমন? তুমি যদি শনি বুধের সাথে থাকে, তাহলে তুমি জেপি মর্গানে ইনভেস্ট করো, তুমি বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রোডাক্টে তুমি ইনভেস্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তো শেয়ার মার্কেটটা না পুরোপুরি, আর আমার কাছে এখন তো শেয়ারের একটা আলাদা উইংস রয়েছে, যেখানে আমি শেয়ার মার্কেটের উপর আলাদা করে আমি রিসার্চ করছি। এবং আমার কাছে মানে প্রচুর ক্লায়েন্টও আসে যারা শুধু শেয়ার মার্কেটের উপর রিসার্চ নিয়ে চলে যায়, যে দাদা আমি এই ইনভেস্ট করছি, আপনি আমায় বলে দিন কোনটা রাইট, কোনটা কাটা। আমি ওখান থেকে ক্যালকুলেট করে বলবো যে কোনটা ঠিকঠাক আছে আর কোনটা করা যাবে না। এবার যদি রাহু তোমার যদি বায়ু রাশিতে থাকে, রাহু যদি তোমার অগ্নি রাশিতে থাকে, তাহলে তুমি অপশানে যেতে পারবে না, তাহলে তোমাকে পোর্টফোলিওতে যেতে হবে। আর তোমার যদি রাহু পৃথ্বীতত্ত্বে বা জলরাশিতে থাকে, তাহলে তোমার কিন্তু তুমি অপশন ট্রেডিংও করতে পারো, ইন্ট্রাডেও করতে পারো, পোর্টফোলিওতেও করতে পারো। কিন্তু আবার যদি রাহু জলরাশিতে আর পৃথ্বীতত্ত্বে থাকে, তাহলে যদি তোমাকে পোর্টফোলিও করতে হয়, তাহলে সেখানে শনিকে বায়ুতে থাকতে হবে। তো কিছু কম্বিনেশন আমাদের কাছে থাকে, এবং এই ক্যালকুলেশনগুলো ভীষণ ইন্টারেস্টিং ক্যালকুলেশন, যে তুমি কোথায় ইনভেস্ট করবে, কেন ইনভেস্ট করবে, কিভাবে ইনভেস্ট করবে, আর পুরোটাই ক্যালকুলেশন। তো এই ক্যালকুলেশনের জন্য এবার দেখো, আমি তো তোমাকে একটা ছোট করে হিসেব আমি তোমাকে জাস্ট একটু বুঝিয়ে দিলাম। আবার যেমন ধরো শনি কেতুর সাথে যদি থাকে, মঙ্গল যদি কেতুর সাথে বসে থাকে কোনো জলরাশিতে, আমরা বলি যে মেডিকেল সেক্টরে আপনারা মেডিকেল শেয়ার আপনারা কিনতে পারেন। মেডিকেলের যে সমস্ত শেয়ার পেয়ার আছে, সেগুলো আপনারা কিনলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে আবার মেডিকেল শেয়ার যেমন আমরা সবসময় বারণ করি, এপ্রিল মাস থেকে নিয়ে এই মানে ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত কোনো মেডিকেল শেয়ারে যেন কেউ ইনভেস্ট না করে। তার কারণ এই সময় মেডিকেলের বাজারটা পড়তি থাকে, কেমন? কারণ ওষুধের দামপত্র সমস্ত কিছু এবার বাড়বে কমবে, এবং একটা যে অ্যানালাইসিস হবে তারপরে গিয়ে কোন কোম্পানি এখন মানে সান ফার্মা বড় জায়গায় গেল না র্যানব্যাক্সি বড় জায়গায় গেল, তো এটা তো একটা ব্যাপার আসে। তো সেখানেও শেয়ারের ওঠানামা করে। এই জন্য আমরা বলি যে জুন মাসের পর থেকে যদি কেউ হেলথ ডিপার্টমেন্ট মানে মেডিকেল ডিপার্টমেন্টে কেউ যদি ইনভেস্ট করে, মেডিকেল শেয়ারে যদি ইনভেস্ট করে, তাহলে কোনো অসুবিধে হয় না। তো এগুলো এবার প্যারামিটার। আর তার মধ্যে তোমাকে প্রতিদিন খবরের কাগজ পড়তে হবে, আজকের কি বাজার চলছে। জ্যোতিষীকে পড়াশোনা করতে হবে, ব্যাস, পরিষ্কার কথা। কারণ শেয়ার মার্কেটটা এত বড় মার্কেট, এবং এটা এত সুন্দর একটা মার্কেট, যে মার্কেট নিয়ে ভালো করে কাজ করা যায়। এবং আমার কাছে এখন প্রচুর উদাহরণ রয়েছে যারা শেয়ার মার্কেট নিয়ে বড় জায়গায় চলে গেছে, এবং আমার কাছে আরও ভালো উদাহরণ, যে আমি বহু লোকের চাকরি ছাড়িয়ে দিয়েছি।
আচ্ছা, আমি বহু লোকে চাকরি ছাড়িয়ে দিয়েছি, অনেকে ব্যাংকে চাকরি করতেন, কেউ হয়তো বিভিন্ন জায়গায় চাকরি করতেন। আমি বলেছি ভাই আপনার জন্য সকাল 9:30 টু 3:30 এটা হচ্ছে আপনার মার্কেট, কারণ আপনি 9:30 বসে যাবেন, 3:30 উঠবেন, আপনি দেখবেন আপনার পাশের বাড়ির লোক জিজ্ঞেস করে ভাই লোকটা খায় কি দিয়ে, কিন্তু আপনি শেয়ার মার্কেট দিয়েই খান। তার কারণ আপনার জন্মছকে শেয়ার মার্কেট অভূতপূর্ব এবং এটাই আপনার প্রথম আর শেষ কেরিয়ার হওয়া উচিত। বেকার অন্যের ছেলে মানুষ করছেন, নিজের ছেলে মানুষ করুন। বাহ, তাহলে আমাদের দর্শকদের কাছেও একটা কথা, সেটা হচ্ছে আশা করি আপনাদের মনে এখন অনেক জিজ্ঞাসা এসে গেছে, কারণ তোমার তো কমেন্ট সেকশন খোলা আছে। হ্যাঁ, ডেফিনেটলি, সেই জন্য সেগুলো কমেন্টে লিখে জানাবেন। আমরা না হয় সম্রাটদাকে আবার একদিন নিয়ে আসবো সেই প্রশ্নগুলোর উত্তরের জন্য। নিশ্চয়ই। তবে আজকের জন্য এখানেই শেষ করতে হবে। আমি জানি একটা এপিসোডে অবশ্যই এত বড় সাবজেক্ট আরও একবার বলছি হয় না, তবে অনেকগুলো জায়গা কভার করলাম। আর সম্রাটদারও একটা খুব দুর্দান্ত চ্যানেল রয়েছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আপনারা সেখানে গিয়েও যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন সেখানে গিয়ে সেই আলোচনাগুলো অবশ্যই শুনতে পারেন। আমার কিছু মাইথোলজিরও প্রোগ্রাম রয়েছে, সেগুলো কারণ জ্যোতিষের সাথে মাইথোলজি তো অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাহলে সেগুলো নিয়েও আমরা পরবর্তীকালেও যদি এখানে দর্শকদের ইচ্ছে থাকে, যদি কমেন্ট সেকশনে জানায়, আমরা পরবর্তীকালে মাইথোলজি নিয়েও আসতে পারি। মাইথোলজি নিয়ে জানতে চাইলে কমেন্ট করুন। এবং জ্যোতিষতন্ত্র আর হচ্ছে গিয়ে পূজা, এই যে 3টে পার্ট, এই 3টে পার্টের যে মানে একটা জ্যোতিষ মানে কি, জ্যোতিষ মানে হচ্ছে ম্যাথস অ্যান্ড ইকুয়েশন। পূজা পাঠ মানে কি, পূজা পাঠ হচ্ছে একটা ভক্তি প্লাস তার সাথে একটা ব্যবসা জড়িয়ে রয়েছে। তন্ত্রটা কি, তন্ত্রটা হচ্ছে ফিলোসফি। তো আমরা এই ফিলোসফি, এই ইকুয়েশন আর আবার এই বিজনেস, এই অ্যাসপেক্টও আমরা কথা বলতে পারি পরবর্তীকালে কোনো। ডেফিনেটলি আপনারা সেগুলো জানাবেন। তবে আজকে এপিসোড এখানেই শেষ করতে হবে, কারণ এতটা শুনে আপনাদের কেমন লাগলো সেগুলো কমেন্ট না পড়লে আমরা বুঝতে পারবো না। তাই অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ দাদা আসার জন্য। আবার অবশ্যই দেখা হবে।